সুপ্রিয় এসএসসি 25 ব্যাচ, তোমাদেরকে আমরা যেরকম কথা দিয়েছিলাম যে বাংলা বিষয়ে A+ কোনো মতে মিস হবে না, সেই কারণে আমরা আজকে নিয়ে এসেছি আমাদের সেই এসএসসি বাংলা দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সের প্রথম ক্লাস, আমাদের যেমনটা আসার কথা ছিল। সো ক্লাসের শুরুতেই আমি অলরেডি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই জয়েন করে ফেলেছো। সো যারা যারা জয়েন করে ফেলেছো এবং যাদের এসএসসি পরীক্ষা নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে, তারা সবাই তোমাদের বন্ধুদেরকেও, অর্থাৎ যে সকল বন্ধুরা তোমাদের থেকে একটু বেশি টেন্সড, তাদের অবস্থা আরেকটু খারাপ, তাদেরকে অবশ্যই সহযোগিতার জন্য তুমি এখনই মেনশন করে দাও, পাশাপাশি এই ক্লাসটা শেয়ার করে দাও, যাতে সেও, তোমার বন্ধুও এই ক্লাসটাতে টেক পার্ট করতে পারে এবং তারও বাংলার যাবতীয় ঝামেলা যেগুলো ছিল, যাবতীয় যে সমস্যা ছিল, ডাউট ছিল, ভয় ছিল, ভীতি ছিল, শঙ্কা ছিল, সব কিছুকে আমরা কি করতে পারি, একসাথে দূর করতে পারি। অ্যান্ড ফাইনালি উই অল উইল গেট প্রিপেয়ার্ড ফর দ্য এসএসসি এক্সাম। আমি কমেন্টে দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। সোলাইমান যুক্ত হয়েছে আমাদের সঙ্গে, তানিয়া যুক্ত হয়েছে আমাদের সঙ্গে, রাকিবুল হাসান, তার নামে দুইটা হাসান রয়েছে, সে যুক্ত হয়েছে আমাদের সঙ্গে। সে লিখেছে, ভাই আমি আপনার ক্লাস আগেও করেছি। ওয়েলকাম রাকিবুল, ওয়ান্স এগেন ওয়েলকাম। সো আমরা শুরুতে কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার যে ভীতি নিয়ে। দেখো, বাংলা সাবজেক্টটা কীরকম, আমরা তো প্রত্যেকটা সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, এই প্রত্যেকটা সাবজেক্টের পেছনে সময় দিতে দিতে দেখা যায় যে আমাদের এই যে বাংলা বিষয়টা রয়েছে, এই বিষয়টাতে আমরা তেমন একটা গুরুত্ব শুরুর থেকে দেই না। কিন্তু আর মাত্র কয়েকটা মাস রয়েছে তোমাদের হাতে। সো এই কয়েকটা মাসে তোমাদের কিন্তু সর্বাত্মকভাবে প্রস্তুতি নিতে হবে। কারণ দেখো, এসএসসিতে তুমি যখন ফাইনালি রেজাল্টটা তোমার হাতে পাবে, এইটাতে কিন্তু অন্যান্য সায়েন্সের সাবজেক্টের মতো তোমার বাংলাতেও ঠিক একই পরিমাণ বা সমপরিমাণ ইম্প্যাক্ট থাকবে। সেই কারণে আমি সবসময় তোমাকে বলছি, এই যে কয়েক মাস তোমাদের হাতে সময় রয়েছে, এই কয়েক মাসের মধ্যে তোমাদের বাংলার সকল সমস্যা দূর করে নাও এবং এই বাংলার প্রতি আরেকটু গুরুত্ব দাও। সো অলরেডি সবাই আমাদের ক্লাসে জয়েন করে ফেলেছে এবং আমি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এই যে টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ, শুরুতে দেখতে পাচ্ছ 4টা টপিক। আজকে বেসিক্যালি আমরা আমাদের কোর্সটিকে এমনভাবে সাজিয়েছি যাতে তোমরা বাংলার যে কঠিন টপিকগুলো রয়েছে সেই প্রত্যেকটা টপিক সম্পর্কে একটা বেসিক ধারণা পাও। শুরুতে তোমাদের মানবন্টন নিয়ে বলে রাখি, তোমাদের মানবন্টনে কিন্তু একটা গ্রামারের পার্ট রয়েছে, অর্থাৎ ব্যাকরণের পার্ট রয়েছে, যেটা হচ্ছে কেবলমাত্র এমসিকিউ বা কি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, বা আমাদের যেটা সবসময় সব থেকে ইজি আবার সব থেকে কঠিনও। কারণ এটা হচ্ছে হয় এসপার নাইলে ওসপার, হয় ঠিক হবে নাইলে ভুল হবে। এটা কিন্তু এসে লেখার মতো অত একটা কঠিন মানে ভেগ বিষয় না বা অস্পষ্ট বিষয় না যে এটা কোন স্যার দেখবে, স্যার নম্বর দিবে কি না। এইটা আমাদের একদম ফিক্স বিষয়। তুমি যদি ঠিক করো, তুমি যদি উইকেটে বলটা লাগাতে পারো, তাহলে শিওর আউট হবে। সো নিজের মধ্যে সেই কনফিডেন্সটা রাখতে হবে, আত্মবিশ্বাসটা রাখতে হবে। সো আমরা ক্লাসটাই শুরু করব, ক্লাসটার একদম মূল পর্বে প্রবেশ করব, ক্লাসটার টপিকে চলে যাব। অলরেডি আমাদের সময় হয়ে গিয়েছে, যেমনটা তোমাদেরকে কথা দিয়েছিলাম। আজকে আমরা থ্রু আউট দ্য ক্লাস যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে পরিচ্ছেদ 1, ভাষা এবং বাংলা ভাষা। আমরা একটু বিষয়টা নিয়ে ডিটেইলে আলোচনা করব। আমি তোমাদেরকে বলে রাখি, দেখো, কোয়েশ্চেনের যে বোর্ডের প্যাটার্নটা রয়েছে, আমরা তোমাদেরকে সেই প্যাটার্নটা ক্র্যাক করার চেষ্টা করব, রাইট? মানে প্যাটার্নটা তোমাদেরকে ধরিয়ে দেব, অ্যান্ড দেন তোমরা নিজের থেকে বুঝতে পারবে যে তোমার কোন প্রশ্ন থেকে ওই বইয়ের ওই পেজের ওই লাইন থেকে এই টাইপের একটা এমসিকিউ তৈরি করতে পারে, রাইট? এই রকমের একটা সেন্স নিজের মধ্যে গ্রো হবে, যার কারণে তুমি তোমার নিজের টেক্সট বুক থেকে নিজেই শত শত প্রশ্ন তৈরি করতে পারো। তোমার কোনো গাইড বইয়ের দরকার হবে না, তোমার কোনো নোটের দরকার হবে না। জাস্ট তোমার মধ্যে এই যে বাংলার যে ভীতি রয়েছে, এইটাকে ছাড়িয়ে তুমি চলে যাও, একবার শুরু করো আমাদের সঙ্গে, দেন আমরা সামনে এগিয়ে যাব। সাইমা লিখেছে, ভাইয়া আপনার ক্লাস এর আগেও করেছি, এগেন ওয়েলকাম। জিহাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমাদের সঙ্গে আমি দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে মেহজাবিন আফরিন। ওকে, সো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, ভাষা এবং বাংলা ভাষা দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে বাংলা ব্যাকরণ, তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে বাংলা ভাষার রীতি এবং বিভাজন, এবং পরিচ্ছেদ 4 সেটা হচ্ছে বাকযন্ত্র। এটা হচ্ছে আমাদের যে টেক্সট বুক রয়েছে নবম দশম শ্রেণী, রাইট? আমরা 2টা বছর ধরে যে বইটা পড়ছি, সেই বইটার একদম প্রথম 4টা এবং সব থেকে বেসিক টপিক, কিন্তু এই টপিক থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে। আজকের এই যে গোটা স্লাইডটা আমি তোমাদের জন্য সাজিয়েছি, এইটাতে আমি বিভিন্ন প্রশ্ন অ্যাড করেছি, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স অ্যাড করেছি, এবং সেগুলোর উপর ভিত্তি করে আমি তোমাদেরকে বলবো যে এই টাইপের
অর্থাৎ একটা কোয়েশ্চেনের যে টাইপ থাকে এই সিমিলার টাইপের আর কোন কোন প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। অলরাইট, সো তার আগে শুরু করার আগে শেষবারের মতো বলছি নাকি তোমার বন্ধু যে এখনো পর্যন্ত জয়েন করতে পারে নাই তাকেও বলে দাও সেও যাতে একই সাথে আমাদের এই ক্লাসটাতে জয়েন করতে পারে। আমি দেখতে পাচ্ছি অলরেডি তোমরা অনেকে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিচ্ছ, দ্যাটস রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং। ওকে, সো শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি। আজকে যেহেতু কোর্সের একদম ফার্স্ট ক্লাস, আমি সুষমা চক্রবর্তী, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের 10 মিনিট স্কুলের বাংলা ইনস্ট্রাক্টর, এবং একই সাথে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান এই বিষয়গুলো আমরা পড়িয়ে থাকি। এরপরে দেখো আমি হচ্ছে বর্তমানে পড়ালেখা করছি ঢাকা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রিতে, অর্থাৎ ইতিহাস বিভাগে, এবং বিগত 2 বছর ধরে আমি আমার স্টুডেন্টদের কাছেই রয়েছি, অর্থাৎ তাদের যে সকল সমস্যা ছিল সেইগুলো নিয়ে অ্যানালিসিস করেছি, কিভাবে একটা স্টুডেন্টকে তার বেস্টটা দেওয়া যায়, তার মধ্যে থেকে তার বেস্টটা নিয়ে আসতে হয়, সেইটা নিয়ে কাজ করছি, এবং তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। ওকে, অনেকে আমাকে আসসালামু আলাইকুম জানিয়েছ, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ওকে, সো আমরা শুরুতে প্রথম পরিচ্ছেদে চলে যাব, যেটা হচ্ছে ভাষা এবং বাংলা ভাষা, রাইট? একটা কথা, সেটা হচ্ছে আমি যখন কোনো একটা প্রশ্ন আনবো সেই প্রশ্নের আনসারটা সবার আগে দিতে হবে, রাইট? আমি কমেন্ট সেকশনে কিন্তু তোমাদের চোখ রাখছি যে কে সবার আগে উত্তরটা দেয়। আমি দেখতে পাচ্ছি জিৎ, কাকলি আশরাফ, সে তার বন্ধু জান্নাতুল ফেরদৌস শেফাকে মেনশন করে দিয়েছে, রিয়েলি গুড। ওকে, সো প্রথম প্রশ্ন তোমাদের জন্য, দেখো সেটা হচ্ছে ইশারা ভাষা ব্যবহার করে কারা? আমি যদি অপশনগুলোর দিকে তাকাই, দৃষ্টি প্রতিবন্ধীরা, শ্রবণ প্রতিবন্ধীরা, শারীরিক প্রতিবন্ধীরা, বাক প্রতিবন্ধীরা। একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে যখনই কোনো আমরা এমসিকিউ কোয়েশ্চেন, এমসিকিউতে একটা বিষয় থাকে, যখন তোমার কাছে মনে হয় যে আমি সঠিক অ্যান্সারটা জানি না, রাইট, তখন একটা মেথড আমাদেরকে ফলো করতে হয়, সেইটা হচ্ছে প্রসেস অফ ইলিমিনেশন। অর্থাৎ তুমি এখানে চেষ্টা করবে বোঝার জন্য। যেমন তুমি চিন্তা করো ইশারা, ইশারা ভাষা কারা ব্যবহার করবে? যারা কথা বলতে পারে না। সো কথার সাথে সম্পর্কিত কোনটা? দৃষ্টি, না তারা তো দেখতে পারে। শ্রবণ, দৃষ্টি প্রতিবন্ধী, তারা দেখতে পারে না, রাইট? কিন্তু ইশারা ভাষা যদি ব্যবহার করো, সে দেখতে পারে না, তার সঙ্গে ইশারার তো কোনো সম্পর্ক নাই। এরপরে শ্রবণ প্রতিবন্ধীরা, না। শারীরিক প্রতিবন্ধীরা, না। কিন্তু বাক, বাক শব্দটার অর্থ কি? বাক মানে হচ্ছে কথা। আমরা বুঝতে পেরেছি বাক শব্দটার অর্থ কি? বাক মানে হচ্ছে কথা। অর্থাৎ যারা কথা বলতে পারে না তারাই, অর্থাৎ বাক প্রতিবন্ধীরাই কি ব্যবহার করবে? ইশারা ভাষা ব্যবহার করবে। আমরা যখন ছোটবেলায় বিটিভি দেখতাম, বিটিভি নিউজ দেখতাম, আমরা এখনো তো দেখি না অনেকে। সো বিটিভি নিউজ একদম ডান পাশে আমাদের কি থাকে? একটা ছোট্ট বক্সে একজন মানুষ হাত নেড়ে নেড়ে কথা বলে, রাইট? সেইটা হচ্ছে একটা ইশারা ভাষা, এটা হচ্ছে বাক প্রতিবন্ধীরা ব্যবহার করে। এবং একই সাথে আমরা দেখতে পাবো ব্রেইল পদ্ধতি রয়েছে, রাইট? আমাদের এইটাই কারেক্ট অ্যান্সার, ব্রেইল পদ্ধতি। ব্রেইল পদ্ধতি কাদের জন্য? এটাও কিন্তু আমাদের সাথে মাথায় রাখতে হবে। ব্রেইল পদ্ধতি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য, কারণ ব্রেইল পদ্ধতি হচ্ছে এমন একটা রিডিং সিস্টেম যেটা হচ্ছে হাত দিয়ে নেড়ে নেড়ে অথবা হাত দিয়ে হচ্ছে জিনিসটাকে ফিল করে, রাইট? তারা তো চোখে দেখতে পারে না, যার কারণে হাত দিয়ে তাদের যে বইটা থাকে সেটা উঁচু নিচু বিভিন্নভাবে থাকে, যার কারণে তারা সেই লেটারগুলো রিড করতে পারে হাত দিয়ে টাচ করার পরে। অলরাইট, সো দুইটা জিনিস আমরা এর মধ্য দিয়ে শিখে ফেললাম। ইশারা ভাষা কারা ব্যবহার করে? বাক প্রতিবন্ধীরা। ব্রেইল পদ্ধতি কাদের জন্য? দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। অলরাইট, যারা যারা সঠিক উত্তর দিয়েছো, বেলাল সঠিক উত্তর দিয়েছো, আরাফাত সঠিক উত্তর দিয়েছো, তাদের প্রত্যেককে কংগ্রাচুলেশনস। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাব। আমরা একটু তাড়াতাড়ি যাব নাকি? আমাদের তো অনেক কিছু সলভ করতে হবে, আমাদের সিলেবাস অনেক বড় নাকি? আচ্ছা, বাংলাদেশে মোট বাংলাভাষী লোক কতজন? তোমাদের বইতে একদম ডিরেক্ট এই নাম্বারটা রয়েছে। একটা বিষয় মনে রাখো, সেটা হচ্ছে তোমাদের বইতে সবসময় কিন্তু আমরা দুইটা জিনিস দেখে ভয় পাই। একটা হচ্ছে সাল, আরেকটা জিনিস হচ্ছে যে কোনো নাম্বার, রাইট? যে কোনো নাম্বার। সো আমাদের বইতে 3টা নাম্বার রয়েছে। আমি তোমাদেরকে বলি যে বাংলাদেশে মোট কত ভাষাভাষী লোক, মানে বাংলা ভাষাভাষী লোক কতজন? আমরা এখানে এক জায়গায় 30 কোটি পড়েছি, এক জায়গায় 10 কোটি পড়েছি, এক জায়গায় কি পড়েছি আমরা? 16 কোটি পড়েছি, রাইট? এই 3টা নাম্বার আমরা পড়েছি, বাট 3টা কোনটার সাথে রিলেটেড এটা কিন্তু আমরা একটু গুলিয়ে ফেলি। আমাদের এই জিনিসটা একটু মানে মাঝে মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়, এর জায়গায় এ বসে যায়, রাইট? একটু মিসম্যাচ হয়ে যায়।
সো যার কারণে আমি তোমাদেরকে বলি বাংলাদেশে মোট বাংলাভাষী লোক কতজন? 16 কোটি তোমাদের বই অনুসারে, কিন্তু 30 কোটি হচ্ছে গোটা পৃথিবীব্যাপী কতজন মানুষ বাংলা ভাষায় কথা বলে সেটার একটা নাম্বার। 10 কোটি মানুষ ভারতের পশ্চিমবঙ্গে, 16 কোটি তো আমরা পড়লাম, সেটা হচ্ছে বাংলাদেশে। তাহলে 10 আর 26 কত হলো? একটু ম্যাথ করাচ্ছি যাতে জিনিসটা রিলেট করতে পারো। শোনো, একটা বিষয় মনে করো, সেটা হচ্ছে আমরা এই যে বাংলা পড়ি, আমরা ইংলিশ পড়ি বা সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো পড়ি, আমরা এখানে অনেক অনেক বড় বড় অনুচ্ছেদ দেখি যেটাতে ইটস ফুল অফ ইনফরমেশনস, অনেক অনেক ইনফরমেশন থাকে। বাট ইনফরমেশনগুলোকে আমরা যদি একটা কানেকশন বিল্ড আপ করতে পারি, অর্থাৎ একটার সাথে আরেকটা রিলেট করতে পারি, তাহলে দেখবা সেই ইনফরমেশনগুলোকে মানে মেমোরাইজ করা অনেক ইজি। এটা খুবই ইজি হয় আমাদের জন্য। অলরাইট, বুঝতে পেরেছ? সেই টেকনিকটা খেয়াল রাখবে। আচ্ছা, 16 কোটি আমরা অলরেডি বুঝতে পেরেছি। ভারতের পশ্চিমবঙ্গে বাংলাভাষী মানুষের বাস, এটা আমি অলরেডি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে কেউ কি এখনো ভুল করবে নাকি? কেউ এখনো ভুল করা যাবে না। ওকে, সেটা হচ্ছে 10 কোটি। আচ্ছা, এরপরে হচ্ছে নিচের কোনটি ভাষা পরিবার? একটা জিনিস খেয়াল রাখো, সেটা হচ্ছে ভাষা নিত্য পরিবর্তনীয়, অর্থাৎ ভাষার পরিবর্তন ঘটে, বিবর্তন ঘটে। ঠিক সেই রকম আমাদের এই যে হিউম্যান সোসাইটির মধ্যে যে ল্যাঙ্গুয়েজটা কি হচ্ছে, ক্রমাগত বিবর্তিত হচ্ছে। এইটা মানুষের এই মাইগ্রেশনের উপরও ডিপেন্ড করেছে। আমরা একটা শব্দ সবসময় পড়ে রাখি। আচ্ছা, এইটার আনসার আগে দিয়ে দাও, আমি খুব কম সময় দেবো তোমাদের জন্য এটার আনসার দেওয়ার জন্য। আচ্ছা, একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আজকের ক্লাসের স্লাইডটা যদি তোমরা পেতে চাও, তাহলে কিন্তু কমেন্টে দেওয়া যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা অবশ্যই ফিল আপ করবে, রাইট? এবং কোর্সে এনরোল করে ফেলো। যত তাড়াতাড়ি কোর্সে এনরোল করবে তত তাড়াতাড়ি আমাদের এই যে গোটা ক্লাস ম্যাটেরিয়ালটা পেয়ে যাবে। এই ক্লাস ম্যাটেরিয়ালে যে সকল এমসিকিউ রয়েছে, এই এমসিকিউগুলো পড়লে তোমার বাংলাতে 30 মার্কের জন্য আর কোনো প্যারা খাইতে হবে না। এটা তখন একদম ইজি হবে তোমাদের জন্য, কারণ আমরা সেভাবেই, দেখো তুমি যখন এমসিকিউগুলো পড়ছো, প্রত্যেকটা এমসিকিউ দেখে মনে হচ্ছে বইয়ের প্রত্যেক লাইনে লাইনে এমসিকিউ বের করা যায়। এখন মনে হচ্ছে না? ঠিক সেইটা, এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা একটু চলে যাই নিচের কোনটি ভাষা পরিবার। ভাষা পরিবারের যেটা বলছিলাম সেটা হচ্ছে ইংরেজি, জার্মান, বাংলা ভাষা, এই তিনটা একই ভাষা পরিবারের অংশ। অলরাইট, সেটা হচ্ছে কি ইন্দো ইউরোপিয়ান ভাষা পরিবার। সেই ইন্দো ইউরোপিয়ান ভাষা পরিবারের মতো পৃথিবীতে আরও বড় বড় কিছু ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি বা ভাষা পরিবার রয়েছে, যেগুলোর মধ্যে প্রাকৃত কি ভাষা পরিবার? না, প্রাকৃত কিন্তু ভাষা পরিবার না। কারণ আমরা যদি দেখতে চেষ্টা করি, সেটা হচ্ছে প্রাকৃত ভাষা থেকে শুধুমাত্র বাংলা ভাষার জন্ম হয়েছে, এটা আমরা পড়েছি, রাইট? কিন্তু আমরা যখন দেখছি ইন্দো ইউরোপিয়ান ভাষা, এটা হচ্ছে অনেকগুলা ল্যাঙ্গুয়েজের একটা কি মানে মূল রুট বলা যায় আমাদের। সো এর মধ্যে আমরা দেখতে পারি অস্ট্রো এশীয় একটা ভাষা পরিবার। ইন্দো ইরানীয় কিন্তু ভাষা পরিবার না, তবে এখানে একটা বিষয় রয়েছে। আমি তোমাদেরকে শর্ট একটা ফর্মুলা শিখিয়ে দেই। শর্ট ফর্মুলাটা কি সেটা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, ইন্দো ইউরোপীয়, আমরা এই ফ্লোচার্টটা মনে রাখবো সবসময়। ইন্দো ইউরোপীয়, প্রথমে ইন্দো ইউরোপীয় বাংলা ভাষার বিবর্তন কিভাবে হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে কি ছিল? ইন্দো ইউরোপীয় ভাষা, তারপরে হচ্ছে ইন্দো ইরানীয় ভাষা। আমরা সবাই কিন্তু জানি, কি জানি? আমরা জানি যে আমাদের এই যে এক সময় আর্যরা এই দেশে বিচরণ করত, আর্যরা এসেছিল কিন্তু আমাদের পূর্ব ইউরোপ থেকে, রাইট? সো পূর্ব ইউরোপ থেকে তারা ইরান হয়ে, তারপরে ইরান মানে হচ্ছে পারস্য, যেটা বলা হয় পারস্য নামটা তোমরা হয়তো শুনেছ। ইরান থেকে পরবর্তীতে সিন্ধু উপত্যকা হয়ে আমাদের গোটা উপমহাদেশে তারা ছড়িয়ে পড়েছে। এইটা হচ্ছে আমাদের যে জাতিগোষ্ঠীর বা ভাষা গোষ্ঠীর, বাঙালি ভাষা গোষ্ঠীর যে উৎপত্তিগত বিষয়টা বা আর্যদের থেকে। সো সেটার বিবর্তনকে আমি যদি একটা লাইনে একটা সুন্দর লিনিয়ার ওয়েতে মনে রাখতে চাই, সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়, তারপরে হচ্ছে ভারতীয় আর্য, ভারতীয় আর্য থেকে আমাদের কি হয়েছে? প্রাকৃত ভাষার জন্ম হয়েছে। প্রাকৃত, এটাকে অনেক সময় কি বলা হয়? অপভ্রংশ। প্রাকৃত থেকে তারপরে বাংলা হয়েছে। আমাদের বইতে হয়তো এটা একটা প্যাসেজ আকারে লেখা রয়েছে, কিন্তু আমরা এটাকে কিভাবে নিয়ে আসলাম? আমরা এটাকে একটা সুন্দর লাইন ড্র করে নিয়ে আসলাম, যেটাকে বলা হয় ফ্লো, তাই না? একটা ফ্লো চার্টের আকারে নিয়ে আসলাম। সেই ফ্লো চার্টের আকারে নিয়ে আসাতে আমাদের এই জিনিসটা হলো, সেটা হচ্ছে একটা অনুচ্ছেদ যখন আমরা দেখি তখন সব কিছু মাথায় থাকে না, কিন্তু আমরা যখন
এইভাবে জিনিসটাকে দেখছি, অর্থাৎ এই যে এটার ভিজুয়াল একটা প্রেজেন্টেশন, এটার কিন্তু একটা ভ্যালু রয়েছে আমাদের প্রত্যেকের কাছে, রাইট? এটা আমাদেরকে মনে রাখতে হেল্প করে। আমাদের সাইকোলজি এরকম যে আমরা যখন এই কয়েকটা শব্দ দিয়ে, হ্যাঁ, শুরুতে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, তারপরে হচ্ছে ইন্দো ইরানীয়, তারপরে ভারতীয় আর্য ভাষায় পরিণত হয়, পরবর্তীতে প্রাকৃত হয়ে তারপরে বাংলা ভাষার জন্ম হয়েছে। আমরা এইভাবেই তো পড়ি, তাই না, বাংলা টেক্সট বুকগুলোতে? কিন্তু এভাবে না পড়ে আমরা যখন এই ফ্লো চার্টটা দেখছি, তারপরে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হচ্ছে না। আমি সুন্দর মতো চোখ বন্ধ করে বলে দিতে পারছি যে শুরুতে ইন্দো ইউরোপীয়, তারপরে ইন্দো ইরানীয়, তারপরে কি ভারতীয় আর্য, তারপরে কি প্রাকৃত, তারপরে কি বাংলা। সো অনেক ইজি, রাইট? আচ্ছা, উত্তরটা আমরা অলরেডি জেনে গিয়েছি। এরপর দেখো, নিচের কোনটি মানুষের ধ্বনি তৈরি করার অন্যতম প্রত্যঙ্গ? আমরা আজকে বলেছিলাম বাকযন্ত্র নিয়ে পড়বো, তাই না? এটা তোমাদের প্রথম চ্যাপ্টারেও কিন্তু রয়েছে। সো এই প্রশ্নটা দেখি কে সবার আগে উত্তর দেয়। ওকে, সো একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার অনেকে দেখা যায় যে অনেক পরে উত্তর দেয়। সো উত্তর দেওয়ার আগে এই যে নাম্বারটা রয়েছে, রাইট, এখানে 5, তুমি যখন কমেন্ট সেকশনে আনসার করবা তখন একটা বিষয় খেয়াল রাখবা যে 5-এর আনসারটা লিখবা, 5 ডট আনসারটা ABCD এইভাবে দেওয়ার চেষ্টা করবে। আমি দেখতে পাচ্ছি শিশির উত্তর দিয়েছে এ, শিল অরূপ উত্তর দিয়েছে এ। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস দেখো, নিচের কোনটি মানুষের ধ্বনি তৈরি করার অন্যতম প্রত্যঙ্গ? নাক, চোখ, হাত নাকি কণ্ঠ? ধ্বনি তৈরি করার মূল প্রত্যঙ্গ কোনটা? কণ্ঠ। আমরা বাকযন্ত্র নিয়ে বিস্তারিত পড়ব, কারণ বাকযন্ত্রের আরও কিছু প্রশ্ন রয়েছে। অলরাইট, আচ্ছা, এরপরে আমরা দেখি এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় কি? বাক্য, শব্দ, ভাষা নাকি পদ? এইবার আরেকটা ফ্লোচার্ট আমি তোমাদেরকে দেখাই। শাহজাদি উত্তর দিয়েছে 5-এর এ। এক্স্যাক্টলি এই ফরম্যাটে লিখলে আমার জন্য বোঝা ইজিয়ার হবে যে এটা তুমি কোনটার আনসার দিচ্ছ। আফরিন উত্তর দিয়েছে 5A, সুলতানা আক্তার 5A, শুভ খান 5C। তার উত্তরটা একটু কি ভুল হলো নাকি ঠিক হলো? আচ্ছা, 5-এর এ উত্তর ছিল। ওকে, আমি 6-এ চলে এসেছি। আচ্ছা, সামিয়া উত্তর দিয়েছে 6-এর বি, তুষার উত্তর দিয়েছে 6-এর বি, আসাফ উত্তর দিয়েছে 6-এর বি। আচ্ছা, আমরা একটু দেখি এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয়। আচ্ছা, তোমাদেরকে একটা ফ্লো চার্টের কথা বলেছিলাম। বাকযন্ত্র থেকে উৎপন্ন হয় বিভিন্ন ধ্বনি। বাকযন্ত্র থেকে কি উৎপন্ন হয়? বিভিন্ন ধ্বনি, যেমন হচ্ছে ক, খ, গ, ঘ, এগুলো হচ্ছে বিভিন্ন ধ্বনি। এই ধ্বনি পাশাপাশি কতকগুলো ধ্বনি একসাথে বসে যখন একটা অর্থ প্রকাশ করে, তখন সেটা হয়ে যায় কি? অর্থবহ ধ্বনি সমষ্টি, সেটা হচ্ছে শব্দ। আবার পাশাপাশি কতকগুলো শব্দ একসাথে বসে তখন কি তৈরি করে? বাক্য তৈরি করে, রাইট? সো এই বিষয়টা সবসময় খেয়াল রাখবা, ধ্বনি, শব্দ, বাক্য। অলরাইট, বাক্যের ক্ষুদ্রতম অংশ কি তাহলে? বাক্যের ক্ষুদ্রতম একক, বাক্যের ক্ষুদ্রতম একক, এই প্রশ্নটা আমরা আজকে পাবো, কারণ এটা বিগত বছরের বোর্ড পরীক্ষাতে এসেছিল। ওকে, আচ্ছা, অনেকে উত্তর করছো, আমরা উত্তরটা দেখে নিই। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয়, এটা তো আমরা বুঝতেই পারছি, শব্দ। কি দিয়ে বাক্য গঠিত হয়? শব্দের গুচ্ছ দিয়ে, বর্ণের গুচ্ছ দিয়ে, ধ্বনির গুচ্ছ দিয়ে নাকি অর্থের গুচ্ছ দিয়ে? উত্তরটা অলরেডি কিন্তু আমি তোমাদেরকে বলেছি। সো উত্তরটা কি জানিয়ে দাও। আচ্ছা, তোমরা অলরেডি উত্তর করছো। বেলাল উত্তর দিয়েছো, ফারহান উত্তর দিয়েছো, সাইমা উত্তর দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মেনি মেনি কংগ্রাচুলেশনস কারেক্টলি পারার জন্য। আজকের কোর্সটাতে যারা প্রথমবার, আজকে তো প্রথমবারের ক্লাস শুরু হলো আমাদের, যারা এসেছো তারা কিন্তু এর আগে ভাবছিলে যে আমি হয়তো অনেক কিছুই পারি না, বাট আমরা যখন এই যে মানে ডিরেক্টলি প্র্যাকটিসে চলে যাব কোনো একটা বিষয়ে, যে আমাদের মূল ফিল্ডে কিভাবে ফাইটটা করতে হবে, রাইট, সেইটা যখন আমরা জানবো, তারপরে কিন্তু আমাদের, যেমন আমার পরীক্ষাতে, ফাইনাল এসএসসি পরীক্ষাতে সেম ফরম্যাটের সেম প্রশ্ন থাকবে, কারণ এই প্রশ্নগুলো বিগত বছরের এসএসসি পরীক্ষায় এসেছিল। অলরাইট, সো সেই কারণে আমাদের যখন এই কাজটা করছি, তার মানে একদম আমার সামনে যে যুদ্ধ আছে, সেই যুদ্ধে আমাকে কিভাবে, কোন অস্ত্র নিয়ে যেতে হবে, সেটা আমরা একদম প্রপারলি অ্যাওয়্যার। আচ্ছা, কি দিয়ে বাক্য গঠিত হয়? বাক্য গঠিত হয় শব্দের গুচ্ছ নিয়ে, আমরা একটু আগে বললাম। আরেকটা বিষয় শুনে রাখো, বর্ণ এবং ধ্বনি এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা কি? বর্ণ এবং ধ্বনি এই দুইটা জিনিসের মধ্যে
পার্থক্যটা কি? এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা হচ্ছে ধ্বনি হচ্ছে আমরা মুখে যেটা বলছি, যেমন আমি যদি মুখে এখন বলি ক, এটা হচ্ছে ধ্বনি, আমি মুখ দিয়ে বললাম অ্যান্ড তুমি সেটা কি করলে, শুনতে পারলে। বাট আমি যখন লিখছি আমি কিন্তু মুখে কিছু বলছি না, ক। সো আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ধ্বনিটাকে যখন লিখিত রূপে প্রকাশ করলাম তখন সেটা হয়ে গেল কি, বর্ণ। সেই কারণে ধ্বনির লিখিত রূপকে বা ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। এরপরে আমরা দেখি ভাষার ক্ষেত্রে প্রযোজ্য কোনটি। ভাষা শুধু কানে শোনার বিষয় না, ভাষা মুখে বলার এবং কানে শোনার বিষয়। ভাষা শুধু মুখে বলার বিষয়। ক এবং গ, ক হচ্ছে এই যে এ, গ হচ্ছে সি। ভাষা শুধু কানে শোনার বিষয়, ভাষা শুধু মুখে বলার বিষয়। এই দুইটা প্রশ্ন দেখে আমরা কিন্তু এমনিতেই বুঝতে পারছি যে এই দুইটা হবে না। সো ডি নাম্বারটা হওয়ার কোনো উপায় নাই। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে ভাষা মুখে বলার এবং কানে শোনার বিষয়। আমরা বুঝতে পেরেছি? ওকে, সো তোমরা কিন্তু একটা বিষয় করতে পারো, সেটা হচ্ছে কারো যদি কোনো ডাউট থাকে সেটাও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারো। আমি তৎক্ষণাৎ সেই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব অ্যান্ড ট্রাই করবে আমি যখন যেই টপিক পড়াচ্ছি সেই টপিকের অন্তর্গত বা সেই টপিক রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেই কোয়েশ্চেনগুলো তখনই একদম ইনস্ট্যান্ট দেওয়ার। কারণ আমি চাই এখানে যারা এই ক্লাসটি করছে তারা যাতে কোনো ডাউট নিয়ে ফিরে না যায়, তারা যাতে প্রত্যেকটা সলিউশন একদম তৎক্ষণাৎ ইনস্ট্যান্টলি হয়ে যায়। অলরাইট, আচ্ছা, দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা তৈরি হয় সমান্তরাল করে, উঁচু নিচু করে, ছাপার লেখার মতো করে, নাকি বইয়ের লেখার মতো করে? এটা খুবই ইজি, আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে উঁচু নিচু করে। এবং এই পদ্ধতিটার নাম কি কে বলতে পারবে? আমি একটু কমেন্ট সেকশনে দেখি কে আমাকে সবার আগে উত্তরটা দেয়। অলরেডি আমি উত্তর পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে ব্রেইল পদ্ধতি। অলরাইট, ব্রেইল পদ্ধতি, একটু আগে আরেকবারও বলেছি। এরপরে দেখি নিচের কোনটি দিয়ে ব্রেইল ভাষা পড়তে হয়? হাত দিয়ে অনুভব করে, খালি চোখে, কাঠি দিয়ে, চশমা দিয়ে। 2 নাম্বার অপশনটা হবে না, আমরা বুঝতে পারছি। চশমা দিয়ে 4 নাম্বারটাও হবে না, কাঠি দিয়ে এটা হবে না। একটু আগে কি বলেছিলাম? হাত দিয়ে টাচ করে, জিনিসটাকে ফিল করে, কোথাও উঁচু কোথাও নিচু এরকম। অলরাইট, সো আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে হাত দিয়ে অনুভব করে। বাক প্রতিবন্ধীদের বোঝানোর জন্য ব্যবহৃত হয় উপভাষা, ব্রেইল ভাষা, উপজাতির ভাষা, নাকি ইশারে ভাষা? আমরা একটু খেয়াল করি। প্রথমটা হচ্ছে উপভাষা। উপভাষা কি? উপভাষা হচ্ছে, উপভাষার অপর নাম কি? আরেকটা প্রশ্ন করি। প্রশ্ন সলিউশন করতে করতে দেখো একটা বিষয় মজার, সেটা হচ্ছে প্রশ্ন যখন সলিউশন করছো সেই প্রশ্নটা সলভ করতে গিয়ে আরও অনেক শত শত প্রশ্ন নিজের মাথায় চলে আসে। অ্যান্ড এইটাই হচ্ছে মডেল টেস্ট করার বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো করার সব থেকে বড় মজার বিষয়। ওকে, সো অলরেডি অনেকে আনসার করছো, তার মানে তোমরা বুঝতে পেরেছো। এমসিকিউ নাম্বার 11 আনসারটা হচ্ছে আমি যেটা বলছিলাম, উপভাষাই হচ্ছে আঞ্চলিক ভাষার অপর নাম। উপভাষা কি? আঞ্চলিক ভাষা। উপভাষা হচ্ছে আঞ্চলিক ভাষা, যে আঞ্চলিক ভাষা যাই উপভাষাও তাই। ব্রেইল ভাষা আমরা বুঝেছি একটু আগে। উপজাতির ভাষা এটা না, উপজাতি হচ্ছে নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর ভাষা হচ্ছে উপজাতির ভাষা, যারা হচ্ছে আদিবাসী তাদের ভাষা হচ্ছে উপজাতির ভাষা। ইশারা ভাষা, যারা বাক প্রতিবন্ধী, যারা কথা বলতে পারে না, তারা ইশারা দিয়ে বোঝায়। একটু আগে আমি এটা নিয়ে কথা বলেছি। এরপরে দেখো বাংলা কোন ভাষা পরিবারের সদস্য? ইন্দো ইউরোপীয়, আফ্রিকীয়, দ্রাবিড়ীয়, চীনা তিব্বতীয়। আমাকে সাথে সাথে আরেকটা বিষয় বলবা, সেটা হচ্ছে এখানে যে 4টা নাম রয়েছে এই 4টাই কি ভাষা বংশ কিনা, অর্থাৎ ভাষা পরিবারের নাম কিনা। যেমন এর আগে কিন্তু একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে নিচের কোনটা ভাষা পরিবারের সদস্য, রাইট? ভাষা পরিবার, অ্যাকচুয়ালি নিচের কোনটা ভাষা পরিবারের নাম। সো এই বিষয়টা একটু খেয়াল করবা, কোনটা ভাষা পরিবারের নাম, কোনটা ভাষা পরিবার না। আমি যদি বলে রাখি ইংরেজি জার্মান, নিজের ইচ্ছা মতো একটা বলে দিলাম যে ইংরেজি জার্মান, এটা তো একটা ভাষা পরিবার না, রাইট? এটা হচ্ছে ফিক্সড কিছু নাম তোমাদের বইতে রয়েছে, একদম দ্বিতীয় পাতায় রয়েছে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, সো এটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে তোমরা মনে রাখবে বিষয়টা। অহমিয়া এবং ওড়িয়া এই দুইটা হচ্ছে বাংলা ভাষার শত্রু, আত্মীয়, মিত্র নাকি অনাত্মীয়। একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে অহমিয়া এইটা হচ্ছে ভারতের কোন রাজ্যের? ভারতের হচ্ছে আসাম রাজ্যের। এইটাকে অনেকে অসমিয়া বলে থাকে, আবার অহমিয়াও বলে থাকে। আর ওড়িয়া হচ্ছে ভারতের উড়িষ্যা রাজ্যের। অনেক সময় এটাকে উড়িষ্যাও উচ্চারণ করা হয়, ভারতের উড়িষ্যা। এবং অহমিয়া এটা হচ্ছে ভারতের আসামের।
আমি একটু আগে যে ভাষা পরিবারের কনসেপ্টটা বুঝিয়েছিলাম, সেই ভাষা পরিবারের একই ভাষা পরিবারের অন্তর্গত এবং এদের রুট অর্থাৎ এদের মূল একই জায়গা থেকে, সেই কারণে আসাম এবং ওড়িশা এই দুই প্রদেশের যে মূল ভাষা রয়েছে অহমিয়া কিংবা ওড়িয়া, সেটা হচ্ছে বাংলা ভাষার সাথে ক্লোজলি কানেক্টেড, সেই কারণে বাংলা ভাষার আত্মীয়। এবং তোমরা যদি বইটা দেখো, বইতে একদম ডিরেক্টলি এই লাইনটা বলা রয়েছে যে অহমিয়া এবং ওড়িয়া বাংলা ভাষার নিকটতম আত্মীয়। এরপর দেখি নাম্বার 14, ইন্দো ইউরোপীয় ভাষার দ্বিতীয় স্তর কোনটি? আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কি ইন্দো ইরানীয়। আমরা আরেকবার একটু ফিরে যাই, তোমাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের এই যে ফর্মটা দেখতে পাচ্ছ আমাদের কমেন্ট সেকশনে, আমাদের 10 মিনিট স্কুল পেজ থেকে যে কমেন্টটা করা হয়েছে, সেই ফর্মে এখনই এনরোল করে ফেলো আমাদের এই কোর্সে। তাহলে কিন্তু এই যতগুলো এমসিকিউ এবং সেইগুলো আমি তোমাদের জন্য প্রিপেয়ার করেছি, যে কন্টেন্টগুলো, সেগুলো তোমরা পেয়ে যাবে। ইন্দো ইউরোপীয় ভাষার দ্বিতীয় স্তর ইন্দো ইরানীয় ভাষা। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কতটি? আমরা তো এটা জানি সবাই, তাই না? স্বরবর্ণের টোটাল কতটি? ব্যঞ্জন বর্ণ টোটাল কতটি? তোমাদের বইতে এটাও রয়েছে। টোটাল হচ্ছে 50টি, তার মধ্যে স্বরবর্ণ 11টি এবং 39টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। কত বছর আগে এই উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়? আমরা দেখি এই প্রশ্নটা কে পারি সবার আগে। অল্প কিছুক্ষণ সময় দিচ্ছি তোমাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। ওকে, সো অনেকে অ্যান্সার করছো। নাম্বার 16, এমসিকিউ নাম্বার 16, সবার আগে উত্তর দিয়েছে উত্তরা মজুমদার, সে লিখেছে বি। ফাহাদ লিখেছে 16 খ, সুমাইয়া লিখেছে 16 বি। ওকে, সো বি হচ্ছে বেশি সংখ্যক শিক্ষার্থী বলছে, আনসারটা বি। তবে আমরা দেখে নিই এটা কি হয়। আমি একটু আগে কি বলেছিলাম, এই যে সালটা এবং নাম্বারটা, এইটা হচ্ছে আমাদের কাছে সব থেকে কঠিন লাগে না? ওকে, সো কত বছর আগে এই উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়? এটা হচ্ছে 2500। তোমাদের বইতে দেওয়া হয়েছে এইভাবে যে 2500। সো 2500 বলতে অ্যাকচুয়ালি আমরা 2500কে ইন্ডিকেট করি। আরেকটা বিষয় হচ্ছে এই যে বাংলা লিপি পর্যন্ত আসলো, ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি পর্যন্ত আসলো, একটা জিনিস মনে রাখবা, আরেকটা ফ্লোচার্ট দিয়ে দেই তোমাদেরকে। ব্রাহ্মী লিপি থেকে 10ম শতকে কুটিল লিপি, ব্রাহ্মী লিপি থেকে কুটিল লিপিতে রূপান্তরিত হয় বা কুটিল লিপির জন্ম হয়, এবং তারপরে কুটিল লিপি থেকে পরবর্তীতে বিবর্তিত হয়ে বাংলা লিপির জন্ম হয়েছে। আমরা বুঝতে পেরেছি বিষয়টা? ওকে, অনেকে ঠিক অ্যান্সার দিয়েছো, তাদের প্রত্যেককে অভিনন্দন। অ্যান্ড আবারও বলছি, তোমাদের বন্ধু যারা এখনো পর্যন্ত জয়েন করেনি, তাদের প্রত্যেককে আবারও মেনশন করে দাও, যাতে তারাও আমাদের ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারে। ওকে, এরপরে দেখি ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে কুটিল লিপির উৎপত্তি হয়। এই কথাটা আমি কিন্তু এর আগের প্রশ্নে দেখো, ব্রাহ্মী লিপি থেকে কুটিল লিপি এবং বাংলা লিপি, এই কথাটা এইখানে আমরা এসে পড়বো। ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে কুটিল লিপির উৎপত্তি হয়? ব্রাহ্মলিপির দক্ষিণ ভারতীয়, উত্তর ভারতীয়, পশ্চিম ভারতীয় নাকি পূর্ব ভারতীয়? জিনিসটার কনভার্সন, রাইট? আমাদের বাংলাদেশ কি একদম ভারতের পূর্বাংশে, সো পূর্ব ভারতীয় উত্তরটা। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান দুইটা বিষয় আমি একটু আগে বলেছিলাম, বাক্যের মূল উপাদান কি বা বাক্যের ক্ষুদ্রতম অংশ কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষা কি? ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম, আমরা এটা অলরেডি জানি। এরপর আমরা 19 নম্বর প্রশ্ন, ভাষা কি, ভাব প্রকাশের মাধ্যম। 20 নম্বর প্রশ্ন দেখো, মনের ভাব প্রকাশের প্রধান বাহন কি? এটা আমরা ভাষা, এটা আমরা সিম্পলি জানি, রাইট? এটা হচ্ছে একদম বেসিক আমাদের। আচ্ছা, মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? ভাষা। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? বাকযন্ত্রের সাহায্যে। ওকে, সো 22 নাম্বার প্রশ্ন, এবং আমাদের এই যেই প্রথম চ্যাপ্টার বা আমরা যেটা বলে থাকি হচ্ছে আমাদের প্রথম পরিচ্ছেদ ভাষা এবং বাংলা ভাষা, এইটার এই পর্যন্তই আমরা অ্যান্সার করব। এবং এইখানে কিন্তু আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমরা আজকে আমাদের সময় স্বল্পতার কারণে এতগুলো প্রশ্নই করছি, তবে তোমরা যারা এই কোর্সটাতে এনরোল করবে তারা কিন্তু পরের যে কোয়েশ্চেনগুলো এই পিডিএফের সাথে অ্যাড করা রয়েছে সেটাতেও পেয়ে যাবে তোমাদের কাছে। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? ভাষা বল।
আমরা সবাই জানি। ওকে, সো আমাদের এখানে আরও কিছু কোয়েশ্চেন ছিল যেটা আমরা তোমাদের জন্য অ্যাড করেছি। তোমরা যারা এই কোর্সটাতে এনরোল করবে তারা কিন্তু এইটার পিডিএফ কপিটা পেয়ে যাবে। ওকে, আমরা এখন চলে যাই আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ, বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের বেশ কিছু প্রশ্ন আমাদের সবসময় আসে, সেটা হচ্ছে ব্যাকরণের মূল অংশ কয়টি, মূল আলোচ্য বিষয় কয়টি, ভাষার মূল অংশ কতটি। তোমাদের প্রশ্নটা দুইটা জিনিস। দেখো, আমি একটা জিনিস শুরুতেই বলে রাখি, এই বাংলা ব্যাকরণ গোটা চ্যাপ্টারটার সামারি যদি তুমি পেতে চাও তাহলে এইটুকু মনে রাখবা শুধুমাত্র। ভাষার মূল অংশ চারটি, কি? ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। আর এই প্রত্যেকটার পাশে যদি আমি তত্ত্ব বসাই সেইটা তখন হয় ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, সরি ব্যাকরণের আলোচ্য বিষয়। আমি একটু খেয়াল রাখি, ব্যাকরণ কি করে? ব্যাকরণ জিনিসটা কি করে? একটা ভাষার বিভিন্ন উপাদানকে বিচার বিশ্লেষণ করে এবং একই সাথে একটা ভাষার নিয়ম শৃঙ্খলা রক্ষা করে, রাইট? সো ব্যাকরণ যেহেতু ভাষা নিয়েই কাজ করে, ভাষার মূল উপাদানগুলোর রীতিনীতি, তাদের মধ্যে গঠন প্রক্রিয়া, তাদের বিবর্তন, এগুলো নিয়ে স্টাডি করাই হচ্ছে ব্যাকরণের কাজ। এবং সেই কারণে ভাষার যে মূল অংশগুলো রয়েছে সেইগুলো নিয়ে ব্যাকরণ কি করে? অধ্যয়ন করে। তার মানে হচ্ছে ধ্বনি নিয়ে যে অধ্যয়ন করে সে হচ্ছে ধ্বনিতত্ত্ব, শব্দ নিয়ে শব্দতত্ত্ব, বাক্য নিয়ে বাক্যতত্ত্ব, অর্থ নিয়ে অর্থতত্ত্ব। এবার আরেকটা বিষয় রয়েছে, তোমার কথা হচ্ছে দেখো, ধ্বনি রিলেটেড যা কিছু থাকবে সেটা হচ্ছে ধ্বনিতত্ত্বে আলোচিত হবে, শব্দ রিলেটেড যা কিছু থাকবে সেটা শব্দতত্ত্বে আলোচিত হবে, বাক্য রিলেটেড যা কিছু সেটা বাক্যতত্ত্বে আলোচিত হবে, অর্থ নিয়ে যা কিছু সেটা হচ্ছে অর্থতত্ত্ব। অর্থ জিনিসটা কি? দেখো, তিনটা জিনিস আমি এর আগের যে ফ্লোচার্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ফ্লোচার্টে তোমরা দেখতে পেয়েছিলে যে ধ্বনি থেকে শব্দ, শব্দ থেকে বাক্য। সো শব্দ এবং বাক্যের বিভিন্ন রকমের অর্থ হয়, রাইট? গৌণার্থ, মুখ্যার্থ। যেমন আমি যদি একটা বলি, সেটা হচ্ছে অমাবস্যার চাঁদ হয়ে গিয়েছো। বন্ধুকে অনেক সময় বলা যায় যে কি সমস্যা তোমার, তোমার তো দেখাই পাওয়া যায় না, তুমি তো একদম অমাবস্যার চাঁদ হয়ে গিয়েছো। সেইটা বলার মানে হচ্ছে তার এখন খুবই দুর্লভ বস্তু, সে তার সঙ্গে আর দেখাই হয় না, দেখা সাক্ষাৎই হয় না। সো এই কারণে দেখো, অমাবস্যার চাঁদ বলতে কিন্তু অমাবস্যার চাঁদকে বোঝালাম না, এটাকে অন্য একটা অর্থে ব্যবহার করলাম যেটা হচ্ছে তার আভিধানিক অর্থ থেকে ভিন্ন। সো এটাই হচ্ছে আমাদের অর্থতত্ত্বে এই অর্থ, শব্দ এবং বাক্য কোন অর্থে কখন প্রযুক্ত হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা হয়। আমরা যদি একটু দেখি, আমরা মোটামুটি সামারিটা জানতে পেরেছি। এখন সামারির পরে আমাদের কাজ হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস করা, রাইট? সো দেখি, ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়ে আলোচনা করে কে? ব্যাকরণ, ধ্বনিবিজ্ঞান, ভাষাবিজ্ঞান নাকি বাগার্থ বিজ্ঞান? অর্থতত্ত্ব আরেকটা বিষয় বলে রাখি তোমাদেরকে, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। অপর নাম, এগুলোর অপর নাম। শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব, শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম। অর্থতত্ত্বের অপর নাম হচ্ছে বাগর্থতত্ত্ব। সো অনেক সময় আমাদের কনফিউজড হতে হয়। এই চ্যাপ্টার থেকে তোমাদের একটা টাইপের প্রশ্ন যেটা হচ্ছে এই বিষয়টা, যেমন মনে করো ধ্বনি দল, একটা টপিক হচ্ছে ধ্বনি দল। এখানে ধ্বনি রয়েছে যার কারণে তুমি ইজিলি এটাকে আইডেন্টিফাই করতে পারছো যে ধ্বনি দল হচ্ছে ধ্বনিতত্ত্বেরই আলোচিত হবে। কিন্তু আমি যখন বলছি, মনে করো যে বর্ণ, বর্ণ কোন অংশে আলোচিত হয়? বর্ণ আলোচিত হয় ধ্বনিতত্ত্বে। কারণ কি? দেখো, একটা রিলেশন তোমাকে জিনিসটা নিয়ে বুঝতে হবে, সেটা হচ্ছে ধ্বনি, ধ্বনির নির্দেশক লিখিত রূপই হচ্ছে বর্ণ। তার কারণে হচ্ছে দেখো, ধ্বনির সাথে রিলেটেড, তার মানে বর্ণ কিসে আলোচিত হবে? ধ্বনিতত্ত্বে আলোচিত হবে। ঠিক একইভাবে শব্দ, বিপরীত শব্দ, প্রতিশব্দ, এগুলো কিসে আলোচিত হয়? শব্দতত্ত্বে আলোচিত হয়। তারপরে হচ্ছে আমরা বিভক্তি, বিভক্তি কি? শব্দের সঙ্গে বসে, রাইট? সো এগুলো হচ্ছে যেগুলো শব্দ রিলেটেড, সেগুলো হচ্ছে আমাদের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হবে। এখন তোমাকে প্রশ্ন করা হবে যে এই বিষয়টা কোন তত্ত্বের আলোচ্য বিষয় বা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। যখন তোমাকে এই প্রশ্নটা করা হবে তখন তুমি চিন্তা করবে যে শব্দতত্ত্ব, আচ্ছা শব্দতত্ত্ব অপশনে নাই, শব্দতত্ত্ব অপশনে নাই, কিন্তু রূপতত্ত্ব রয়েছে। সো এই কারণে আমাদের অল্টারনেট নামগুলো মনে রাখতে হবে, যে শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব, বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম, অর্থতত্ত্বের অপর নাম বাগর্থতত্ত্ব। অলরাইট? সো আমরা এখন কিসে চলে যাচ্ছি? একদম লাইভ কুইজে চলে যাচ্ছি। আচ্ছা, ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়ে আলোচনা করে, ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়ে আলোচনা করে। ব্যাকরণের এক একটা অংশ রয়েছে, আমি যেই অংশগুলো তোমাদেরকে দেখালাম, কিন্তু টোটালি ভাষা
মানে অ্যাজ আ হোল, রাইট? টোটাল ভাষার সব কিছু নিয়ে আলোচনা করে কি, সেটাকে বলা হচ্ছে ব্যাকরণ। এরপর দেখি গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কে রচনা করেছেন। আমরা যদি এই প্রশ্নটার আনসার দেওয়ার চেষ্টা করি, আমি খেয়াল রাখছি তোমাদের কমেন্ট সেকশনে কে আমাকে সবার আগে উত্তরটা দিতে পারো। নাম্বার এইটা হচ্ছে আমাদের 38 নাম্বার, 38-এর ডি। মুনিরা লিখেছে ডি, তানিশা লিখেছে এ। তার মানে হচ্ছে অনেক রকম মত রয়েছে, নানান মুনির নানা মত, সো ভিন্ন মত রয়েছে, একমত এখানে জয়ী হতে পারছে না। তবে দেখি আমরা ডেমোক্রেসির ভিত্তিতে দেখি কে সব থেকে মানে কোন অ্যান্সারটা বেশি দেয়, বেশিরভাগ মানুষ দেয়। বেশিরভাগ মানুষ ডি অ্যান্সার করছে। আমরা এখনো পর্যন্ত সামিয়া লিখেছে 48, সে ভুল করে লিখেছে 48-এর ডি, আমরা এখন 38 নম্বরে আছি। আচ্ছা, গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কে রচনা করেছেন? নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। অলরাইট, আমরা উইলিয়াম কেরি এবং রামমোহন রায় এই দুইজনও কিন্তু আমাদের ব্যাকরণ রচনা করেছিলেন, রাইট? তিনি কোন ব্যাকরণ রচনা করেছিলেন এবং সেটার নাম কি ছিল সেটা আমরা একটু জেনে রাখবো। দেখো, উইলিয়াম কেরি রচনা করেছিলেন, এর সঙ্গে কয়েকটা সাল যুক্ত রয়েছে আমাদের, এবং রাজা রামমোহন রায়ের সঙ্গে 2টা সাল জড়িত এবং উইলিয়াম কেরির সঙ্গে 2টা সাল জড়িত। সেইটা হচ্ছে উইলিয়াম কেরি 1801 সালে তিনি কি রচনা করেছেন? ইংরেজি ভাষায় একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন। এবং আচ্ছা, এটা কিন্তু উইলিয়াম কেরির সঙ্গে। আচ্ছা, আমি আরেকবার লিখি তোমাদের জন্য। আচ্ছা, 1801 সালে রাজা রামমোহন রায় একটা লিখেছেন 1826 এবং আরেকটা হচ্ছে 1833। 2টা সাল আমাদেরকে মনে রাখতে হবে। 1801 সালে উইলিয়াম কেরি ইংরেজি ভাষায় লিখেছেন, রাজা রামমোহন রায় 1826 সালে কোন ভাষায় লিখেছেন? ইংরেজি ভাষাতেই লিখেছেন। কিন্তু সর্বশেষ 1833 সালে এসে রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ নামে একটা গ্রন্থ রচনা করেন, যেটা হচ্ছে সর্বপ্রথম বাংলায় রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থ। এবং এর আগে পর্তুগিজ ভাষায় 1743 সালে, আমরা সালটা একটু মনে রাখি, 1743 সালে ম্যানুয়েল দ্য অ্যাসুম্পসাও, আমাদের নামটা একটু কঠিন লাগে, দেখো, ম্যানুয়েল দ্য অ্যাসুম্পসাও ইনি হচ্ছে 1743 সালে সর্বপ্রথম একটা পর্তুগিজ বই প্রকাশিত হয়েছিল, পর্তুগিজ অভিধান, রাইট? সেই অভিধানের তিনি হচ্ছে অভিধানের যে নিয়মাবলী থাকে সেইখানে কিছু কিছু জিনিস, কিছু লেখা লিখেছিলেন এবং সেইটাই হচ্ছে পর্তুগিজ ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ মনে করা হয়। অলরাইট, তার মানে আমরা সালগুলো একটু একটা সুন্দর টাইম লাইনে যদি নিয়ে আসার ট্রাই করি, আমরা তাহলে কিভাবে দেখতে পাই? 1743 প্রথম পর্তুগিজ ভাষায় পর্তুগিজ অভিধানের যেই নিয়মাবলীর যে ভূমিকা অংশটা ছিল সেইটা রচনা করেছিলেন ম্যানুয়েল দ্য অ্যাসুম্পসাও। তারপরে আমরা কোন সালটা পাচ্ছি? আমরা পাচ্ছি 1801 সালে। 1801 সালে কে? উইলিয়াম কেরি। তারপরে হচ্ছে 1826-এ রাজা রামমোহন রায়। 1833 সেইটা হচ্ছে আমাদের গৌড়ীয় ব্যাকরণ রাজা রামমোহন রায় রচনা করেছিলেন। ওকে, মিনারা একটা বিষয় লিখেছে, বেসিক স্ট্রং হবে এই ক্লাস করলে। এক্স্যাক্টলি, আমরা তোমাদের মূল টপিকগুলো একদম নিয়ে এসেছি তোমাদের জন্য, যে টপিকগুলো সবসময় তোমাদের কাছে কঠিন মনে হয়, এবং সেই কারণে আমাদের এই গোটা কোর্সটি ডিজাইন করা যাতে তোমাদের বেসিকে কোনো সমস্যা না হয়। তোমরা যখন এসএসসি পরীক্ষা দেবে, এসএসসিতে A+ তো আমাদের ফার্স্ট টার্গেট, অ্যান্ড দেন আমরা যখন অ্যাডমিশনে যাব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যাব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও কিন্তু আমাদের বাংলা বিষয়ে বসতে হবে। অলরাইট, সো বাংলা যদি তোমাদের এই সবসময় স্কিপ করার একটা প্রবণতা থাকে, বাংলা যদি সবসময় এড়িয়ে চলতে হয়, বাংলা কোনো মতে এড়াতে পারবা না। লাইফে যত জায়গা আসবে, বাংলা দেখবা তোমার সামনে যায় দাঁড়া আছে, তোমার আগে তোমার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। ওকে, আচ্ছা, আমি কিন্তু অনেক কিছু বলেছি, কিন্তু এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি এখনো পর্যন্ত দেইনি। আমাদের 38 নাম্বার তানহা, সে লিখেছে ডি। তানহা 2বার ডি অ্যান্সার করেছে। ওকে,
উত্তর করেছে, লামিয়া উত্তর করেছে, জান্নাত উত্তর করেছে। ওকে, সো নাথানিয়েল ব্রাসি হ্যালহেড, এনবি হ্যালহেড, তিনি দেখো 1743, তারপরে হচ্ছে 1778। আমি যদি সালটা মনে রাখি, 1778 সালে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড, 1743 শুরুতে লাইনটা 1743, 1778, 1801, তারপরে কি 1826, 1833। চোখ বন্ধ করে এখন সালগুলা বলতে পারবো না আমরা। শুরুতে কোনটা? শুরুতে হচ্ছে 1743, পর্তুগিজে একটা অভিধান লেখা হয়েছিল, সেই অভিধানের ভূমিকা অংশ। তারপর আমরা কি পেলাম? তারপরে পেলাম হচ্ছে 1778। ওকে, 1700 পার্ট শেষ। 1778 সালে কে লিখেছে? নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এখন এই মহাশয়ের নামটা আমরা দুইভাবে পেতে পারি। নাথানিয়েল ব্রাসি হ্যালহেড অপশনও থাকতে পারে, অথবা থাকতে পারে এনবি হ্যালহেড। এনবি, নাথানিয়েলের এন, ব্রাসির বি, এনবি হ্যালহেড অনেক সময় লেখা থাকে, অপশনে থাকে। সো তখন তোমার কাজ হবে এনবি হ্যালহেড অপশনটা ফিল আপ করা। অলরাইট, তারপরে আমরা কি পেলাম? 1700 পরে 1801 সালে উইলিয়াম কেরি ইংরেজি ভাষায় রচনা করেছেন। 1800 কত সাল? 26। আর 1833 লাস্টের দুইটা। এই যে তুমি এই লাইনটা যখন দেখছো, লাইনটা দেখলেই তুমি সালগুলো মনে করতে পারবে যে লাস্টের দুইটা তো রাজা রামমোহন রায়, একটা ইংরেজিতে একটা বাংলায়। ভেরি ইজি। বাংলা যেটা, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। অলরাইট, আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাব, আমাদের কুইকলি যেতে হবে। এই গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? আমরা তো এটা সবাই পারবো নাকি? এটা কে লিখেছিলেন? এই গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড, এনবি হ্যালহেড। কত সালে পড়িয়েছিলাম ভাইয়া? এটা পড়িয়েছিলাম 1778। ওকে, উইলিয়াম কেরি কত সালে? 1801। দেখো, সব প্রশ্ন তুমি এখন পারবে। প্রথম কোন ভাষায় বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়? পর্তুগিজ। বলেছিলাম পর্তুগিজ টু বাংলা অভিধানের। এরপরে দেখি উইলিয়াম কেরি কোন ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন? খুব ফাস্ট আনসার করতে হবে কমেন্ট সেকশনে। আমি দেখতে পাচ্ছি অলরেডি সবাই একজনের পর একজন অ্যান্সার করে নিচ্ছ। এবং একই সাথে বলে রাখি, এই যে একটু আগে মিনারা যেমন বললো এই ক্লাসগুলো করলে বেসিক স্ট্রং হবে, তোমাদেরকে বলে রাখি, তোমাদের বন্ধু যাদের এরকম বেসিক দুর্বল রয়েছে এবং তারা বাংলা দেখলে ভয় পায়, তাদের জন্য এইটি অবশ্যই তোমার টাইমলাইনে শেয়ার করো। তোমার টাইমলাইনে শেয়ার করলে এবং একই সাথে আমাদের কমেন্টে দেওয়া যে ফর্মটি রয়েছে আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য, সেই ভর্তি হওয়ার ফর্মে গিয়ে এখনই এনরোল করে ফেলো। অ্যান্ড দেন আমরা পৌঁছে যাব তোমাদের কাছে আমাদের এই যে পিডিএফটা রয়েছে সেইটা নিয়ে। আচ্ছা, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি? গৌড়ীয় ব্যাকরণ। আমরা সব কিছু কিন্তু রেখেছি। ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি? সবগুলোই, ধ্বনি, শব্দ, বাক্য এবং একই সাথে অর্থও কিন্তু। ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি? ধ্বনি, শব্দ, বাক্য সবগুলোই। স্বর এবং ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনি যেখানে আছে সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। স্বর ও ব্যঞ্জন ধ্বনি। নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনি যেখানে থাকবে সেটাই তো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হবে। যেমন ধ্বনি দল। আমরা বুঝতে পারছি কিভাবে অপশন দেখে আমরা কুইকলি কোনটা সঠিক অ্যান্সার সেটা ধরতে পারবো। এরপরে দেখি আবেগ শব্দ আলোচিত হয়। শব্দ কিসে আলোচিত হবে? শব্দ আলোচিত হবে রূপতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব। মনে আছে তো? আচ্ছা, শব্দ নির্মাণ প্রক্রিয়া বিশেষ গুরুত্ব পায়। শব্দ নির্মাণ মানে কি? রূপতত্ত্ব। শব্দতত্ত্বই আলোচিত হবে। এইভাবে আমাদেরকে বিষয়গুলোকে কানেক্ট করে, বিষয়গুলোর মধ্যে লিঙ্ক আপ করে আমাদেরকে হোল মেসেজটা মনে রাখতে হবে। তাছাড়া তুমি যদি বাংলা ব্যাকরণ বইটা নাও এবং বইটা নেওয়ার পরে ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করতে থাকো যে হ্যাঁ, শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব, শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব, এভাবে মুখস্থ করার দিন শেষ। এখন সময় হচ্ছে টেকনিক্যালি কাজগুলো করার। আচ্ছা, শব্দজোড় তাহলে শব্দ আছে রূপতত্ত্বে। ব্যাকরণের কোন তত্ত্বে জ্যোতিচিহ্ন আলোচিত হয়? এখন একটু ভাইয়া কঠিন প্রশ্ন করে ফেললেন যে জ্যোতিচিহ্ন, এইটার সাথে তো শব্দও নাই, বাক্যও নাই, ধ্বনিও নাই, এটা আমি কিভাবে মনে রাখবো যে এইটা হচ্ছে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এখানে জিনিসটা হচ্ছে জ্যোতিচিহ্ন কখন ব্যবহৃত হয়? যখন আমরা একটা বাক্য লিখি, রাইট? একটা বাক্যের অর্থকে সুস্পষ্ট করার জন্য কিংবা একটা বাক্যের কোথায় কতটুকু থামতে হবে সেটা ধরার জন্য আমরা জ্যোতিচিহ্নটাকে ব্যবহার করে থাকি। সেই কারণে এটা বাক্যতত্ত্বে আলোচিত হবে। বাগর্থতত্ত্বের অপর নাম কি? অর্থতত্ত্ব। আমরা একটু আগে একদম ডিরেক্ট পড়েছি। বাক্যের উপাদান লোপ আলোচিত হয় কোথায়? বাক্য কোথায় আলোচিত হবে? বাক্য তো বাক্যতত্ত্বে, তাহলে বাক্যের উপাদান লোপ বাক্যতত্ত্বে আলোচিত হবে। শব্দ
বর্গ, আচ্ছা বর্গ জিনিসটা কি? বর্গ হচ্ছে বেশ কয়েকটি শব্দের সমষ্টি, যেই শব্দগুলো একই রকম কাজ করে। অলরাইট, আচ্ছা শব্দজোড় অর্থাৎ কিছু শব্দ একত্রিত হয়ে, বর্গ বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। বর্গ বিষয়টা কিছু শব্দ একত্রিত হয়ে যখন একটা কাজ করবে তখন সেটা হচ্ছে বর্গ। শব্দজোড় এবং বাক্যের ব্যঞ্জনা আলোচিত হয় কোথায়? অর্থতত্ত্বে। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? প্রধান আলোচ্য বিষয় হচ্ছে 4টি, আমরা অলরেডি জেনেছি, ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। সো আমাদের এই চ্যাপ্টারে, এই স্লাইডটাতে এরকম আরও কিছু প্রশ্ন রয়েছে। তুমি যদি এনরোল করো আমাদের এই কোর্সটাতে তাহলে কিন্তু তুমিও এই গোটা লেকচার শিটটা পেয়ে যাবে, যাতে তোমার যত বেশি প্র্যাকটিস তত বেশি কি, তত বেশি ফিয়ার বা ভয়টাকে জয় করে ফেলা। ওকে, আমরা চলে যাব এখন আমাদের পরবর্তী পরিচ্ছেদে। আমাদের পরবর্তী পরিচ্ছেদ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলা, এই যে আমরা চলে এসেছি বাংলা ভাষার রীতি এবং বিভাজন। রীতি বলতে ছোট্ট একটা ট্রিক তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে একটা ট্রি এর মাধ্যমে মনে রাখবা। কি ট্রি হতে পারে? সেটা হচ্ছে একটা ট্রি এর মাধ্যমে এই যে বাংলা ভাষার কথ্য রীতি, লেখ্য রীতি, এই গোটা জিনিসটাকে ব্যাখ্যা করা হয়েছে। সো আমরা যদি বাংলা ভাষা, আমরা যদি এইটার জন্য মনে রাখার চেষ্টা করি, সবার শুরুতেই যে বাংলা, রাইট, বাংলা ভাষা, সবার শুরুতে বাংলা ভাষার দুইটা রীতি, একটা হচ্ছে কথ্য রীতি, আরেকটা কি লেখ্য রীতি। আমি ডান পাশে লিখি লেখ্য ভাষা। একটা হচ্ছে কথ্য ভাষা, আরেকটা হচ্ছে লেখ্য ভাষা। এখন এই দুইটার আবার ক্লাসিফিকেশন তুমি একটা সুন্দরভাবে মনে রাখতে পারবে, যে কথ্য ভাষার মধ্যে হচ্ছে আদর্শ কথ্য ভাষা। কি কথ্য ভাষা? আদর্শ কথ্য ভাষা। আরেকটা বিষয় হচ্ছে এই যে আমাদের উত্তরবঙ্গের ভাষা বললে দক্ষিণবঙ্গের মানুষ বোঝে না, আবার আমাদের চট্টগ্রামের ভাষা বললে আমি তুমি কেউই কোনো কিছু বুঝতে পারবো না। যেমন আমাদের নতুন কারিকুলামে বেশ কিছু নতুন নতুন আঞ্চলিক ভাষার চ্যাপ্টার, সেইখানে একটা জায়গায় লেখা আরো কুরু ইবেদু আন্ডপাজ্জি। এই কথাটার মানে কি? এই কথাটা তো আমরা বুঝতে পারছি না, রাইট? কিন্তু যারা চিটাগাংয়ের, কে কোন জায়গা থেকে জয়েন করেছো সেটাও আমাকে জানিয়ে দিও। চিটাগাংয়ের যারা আছো, আমি একটু আগে কি বললাম সেটা তোমরা বুঝতে পারলে কিনা এটা আমাকে একটু জানিয়ে দিও। অ্যান্ড একজন বলেছো এই কোর্সটি কাদের জন্য? এই কোর্সটি তোমাদের জন্য যারা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী, এসএসসি 25-এ, এবং যারা এখনো পর্যন্ত বাংলা নিয়ে ভয়ে একদম হিমশিম খাচ্ছ। ওকে, সো এরপরে দেখি আদর্শের পরে হচ্ছে আঞ্চলিক। সো আঞ্চলিক ভাষার আরেকটা নাম আছে, সেইটা হচ্ছে উপভাষা। আঞ্চলিক ভাষার আরেক নাম হচ্ছে উপভাষা। লেখ্যরীতির 3টা রূপ রয়েছে, একটা হচ্ছে সাধু, একটা হচ্ছে চলিত, একটা হচ্ছে প্রমিত, সাধু প্রমিত, আরেকটা হচ্ছে কাব্যরীতি। আমরা বুঝতে পেরেছি প্রমিত যেটা, সেটা হচ্ছে আদর্শ চলিত ভাষা। আমরা বুঝতে পেরেছি তুমি যদি এই ট্রিটা মনে রাখো সুন্দর মতো, তাহলে তোমার আর কোনো ডাউট থাকবে না, বিষয়টা এত কঠিন মনে হবে না। গোটা প্যাসেজ জুড়ে তোমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সুন্দরভাবে একটা ভিজুয়ালের মাধ্যমে আনার চেষ্টা করতে হবে, এবং নিজের নোট খাতা সবসময় এরকমই হওয়া দরকার। দেখো বাংলা ভাষা কথ্য এবং লেখ্য। কথ্য রূপের 2টা রূপ, আদর্শ, আঞ্চলিক। আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। লেখ্যরীতির 3টা রূপ, সাধু, প্রমিত এবং কাব্যরীতি। অলরাইট, আচ্ছা নিচের কোনটি লেখ্য ভাষা রীতি? আমরা একটু খেয়াল করি, প্রমিত রীতি, কাব্যরীতি, সাধুরীতি, নাকি সবগুলোই সঠিক? লেখ্যর মধ্যে আমরা 3টাই পড়েছি, তাহলে 3টাই সঠিক। আমরা সবাই একটু কুইকলি অ্যান্সার দেই, খুব দ্রুত অ্যান্সার করবো আমরা। ওকে, অলরাইট। নিচের কোনটি লেখ্যরীতির অন্তর্ভুক্ত নয়? লেখ্যরীতির মধ্যে আমরা 3টা জিনিস পড়েছিলাম, এর মধ্যে আদর্শ কথ্য রীতি, এর মধ্যে কথ্য রয়েছে, তার মানে অ্যান্সারটা কি? অ্যান্সারটা এ। এরপরে দেখো কোনটি ভাষার মূল রূপ? ভাষার মূল রূপ কোনটি? দেখো ভাষাটা কিন্তু বলার বিষয় আগে, তারপরে আমরা দেখো মানুষ, যদি তুমি যদি ইতিহাসের দিকে তাকাও বা একদম মানুষের হিউম্যান নেচারের দিকে তাকাও, মানুষ আগে বলতে শেখে,
রাইট? মানুষ আগে কথা বলতে শেখে এবং প্রাচীনকালে কথা বলতে বলতে যখন লিখে রাখার প্রয়োজনীয়তা দেখা দেয় তখন কিন্তু লিখিত ভাষার আবির্ভাব ঘটেছে। তার মানে হচ্ছে ভাষা আগে বলার বিষয়, তারপরে লেখার বিষয়। তাহলে ভাষার মূল রূপ কোনটা হবে? লেখ্য হবে, সাধু হবে, কথ্য হবে নাকি আঞ্চলিক হবে? কোনটা হবে? কথ্য ভাষারীতি, কারণ আগে বলার বিষয়। আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, স্থান এবং কালভেদে ভাষার যে পরিবর্তন হয় তা মূলত লেখ্য ভাষারীতির, সাধু ভাষারীতির, কথ্য ভাষারীতির নাকি আঞ্চলিক ভাষারীতির? স্থানভেদে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এই যে চিটাগাংয়ের ভাষা, একটু আগে কেউই বুঝতে পারলো না। তারপর হচ্ছে কালভেদে, যখন আমরা পড়ি, যখন ওই যে রাজা রামমোহন রায়ের যেই লেখাগুলো রয়েছে, তারপরে চর্যাপদের লেখা রয়েছে, আমরা এই যে কাল, কাল মানে কি? সময়। কাল মানে কি? সময়। তার মানে সময় এবং জায়গা ভেদে ভাষার যে পরিবর্তন হয় সেটা মূলত আমাদের কিসের ভিত্তিতে? আচ্ছা, স্থানকাল এবং পরিবেশ ভেদে ভাষার পার্থক্য এবং পরিবর্তন ঘটে। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, ভাষা একটা পরিবর্তনীয় বিষয়, রাইট? এরপরে হচ্ছে দেখো, যে পরিবর্তন হয় তা মূলত আগে কথ্য ভাষার পরিবর্তন হয়, রাইট? তারপরে হচ্ছে সেটা লেখ্য ভাষার কিন্তু ওইভাবে রূপটা অ্যাডাপ্ট করে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে, যে টপিকটা আমি পড়াচ্ছি সেই টপিকের কোনো কোয়েশ্চেন থাকলে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিতে পারো, যাতে তোমার কোয়েশ্চেনটা একদম তাড়াতাড়ি দ্রুত সলভ হয়ে যায়, ইনস্ট্যান্টলি। আচ্ছা, যে ভাষার পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা এবং উপভাষার জন্ম, কোন ভাষা? এটা কি লেখ্য, সাধু, কথ্য নাকি আঞ্চলিক? কোন ভাষা? আবারও কথ্য ভাষারীতির। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের উপভাষার নাম কি? বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের, আমি যদি একটু চোখটা বন্ধ করি, ম্যাপটার দিকে তাকাই, ম্যাপ, বাংলাদেশের ম্যাপ, বাংলাদেশের ম্যাপটা যদি একটু নিজের মতো করে কল্পনা করার চেষ্টা করি, জাস্ট এটা মোটামুটি আমাদের বাংলাদেশের একটা মানচিত্র, খুব দ্রুত সময়ে এঁকেছি। বাংলাদেশের মানচিত্রের উত্তর কোনটা? এটা তো উত্তর, উত্তর পশ্চিম, এটা তো পশ্চিম, তাই না? তার মানে এই যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলের উপভাষার নাম কি? রাজশাহীর আগের নাম কি ছিল? বরেন্দ্র ছিল। তার মানে এই জায়গাটায় আগে কি ছিল? বরেন্দ্র নামে যে জনগোষ্ঠী বা বরেন্দ্র নামে যেই হচ্ছে আমাদের প্রাচীন যে জনপদ ছিল সেই জনপদের অবস্থান। তার মানে ভাষার এই অঞ্চলের উপভাষার নাম কি হবে? বরেন্দ্রী হবে। আমরা বুঝতে পারছি? আচ্ছা, এরপর দেখেন বিহারের পূর্ব অঞ্চলের উপভাষার নাম কি? বিহার, একটা জিনিস খেয়াল রাখো, বাংলাদেশের সীমানা, তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে এই সাইডে বিহার। সো বিহারের পূর্ব অঞ্চল, এই যে এই সাইডে, এই অঞ্চলের উপভাষার নাম কি? আমি যখন ম্যাপটা মাথার মধ্যে রাখছি, ভিজুয়ালাইজ করতে পারছি বিষয়টাকে, তখন কিন্তু আমার এত কঠিন মনে হচ্ছে না। আমি সুন্দর মতো বিহার কোন জায়গায়, আচ্ছা তার সাথে আমি জিনিসটাকে রিলেট করে মনে রাখতে পারছি। তার মানে এখানে হচ্ছে কামরূপ। সো আমাদের নিজের নোট খাতাটা এমনই হওয়া উচিত, আমি সবসময় মনে রাখি সেটা। ওকে, সো কামরূপী, সেটা হচ্ছে কামরূপী। পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের উপভাষার নাম কি? এইটা যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি তাহলে হচ্ছে কামরূপী। বক্তার কি ভেদে আদর্শ কথ্য রীতিতে কম বেশি পার্থক্য দেখা যায়? বক্তার কি ভেদে? বক্তার সামাজিক অবস্থান, শিক্ষা নাকি সংস্কৃতি? আমরা যদি দেখে থাকি, বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্নভাবে কথা বলে, তাদের কথা বলার মধ্যে একটা পার্থক্য আমরা লক্ষ্য করি। সেই পার্থক্যটা হয় তার সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে, তার শিক্ষার উপর ভিত্তি করে। একটা মানুষ যত শিক্ষিত হয় তত সে সেই প্রমিত ভাষার সঙ্গে বা সেই উচ্চতর যেই ভাষার বৈশিষ্ট্যগুলো রয়েছে সেইগুলোর সাথে সে কি করতে শুরু করে? অ্যাডাপ্ট করতে শুরু করে। এবং সংস্কৃতি ভেদেও কিন্তু ভাষার পার্থক্য হয়ে থাকে। অর্থাৎ আমাদের দেশে আমরা যেটা পড়েছি, আমাদের আদিবাসীদের ভাষা পড়েছি, তাদের কালচার অন্যরকম। সো তাদের কালচারটা অন্যরকম হতে তাদের ভাষার এই যে আদর্শ কথ্য রীতিতে তারা যখন বাংলা বলে তখন সেটার মধ্যে কিন্তু একটা পার্থক্য লক্ষ্য করা যায়। সুতরাং সবগুলোই সঠিক। চর্যাপদ লেখ্য ভাষারীতির কোন রীতিতে রচিত? চর্যাপদ কোন ভাষায় রচিত? কাব্য রীতিতে রচিত। একটা জিনিস মনে রাখবা, প্রাচীনকালে যত কিছু লেখা রয়েছে সবগুলোই কিন্তু কাব্য বা কবিতায় লেখা রয়েছে। কাব্য মানে কি? কাব্য মানে হচ্ছে কবিতা, রাইট? কাব্য মানে হচ্ছে কবিতা। সো কবিতায় লেখা রয়েছে হচ্ছে চর্যাপদ, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কবিতা থেকে জিনিসটা গদ্যে কনভার্ট হয়ে যায়। আমরা পরের প্রশ্নগুলোতে সেই বিষয়টা পাবো এবং তোমাদের বইতেও কিন্তু এই
টপিকগুলো রয়েছে, কিভাবে গদ্য ভাষার জন্ম কখন, 19 শতকে কিভাবে ভাষার পরিবর্তনটা হয়েছিল। বাংলা সাধুরীতির বিকাশ ঘটে কখন? এই যে পরের প্রশ্নতে চলে এসেছে, বাংলা সাধুরীতির বিকাশ ঘটে কখন? কাব্যরীতি, তার আগে সবকিছু কবিতায় লেখা হতো, যখনই সেটা গদ্যে লেখা শুরু হলো তখন কি হলো, সাধুরীতির জন্ম হলো। এবং সাধুরীতিতেই 19 শতকের শুরুতে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, রাজা রামমোহন রায় তিনি যে ব্যাকরণটা রচনা করেছিলেন 1833, তার মানে কি, আচ্ছা 19 শতক মানে তো আমরা জানি 19 শতক মানে হচ্ছে 1801 থেকে 1900 পর্যন্ত। সো 19 শতকের শুরুর দিকটায় কি হয়, বাংলা সাধুরীতির বিকাশ ঘটে। এবং পরবর্তীতে আমাদের বাংলা লেখ্য ভাষায় চালু রয়েছে সাধুরীতি কত শতাব্দী ধরে? প্রায় 3 শতাব্দী, 1 শতাব্দী, অর্ধ শতাব্দী, নাকি প্রায় 2 শতাব্দী? উত্তরটা হচ্ছে 2 শতাব্দী। 2 শতাব্দী পরে 20 শতকের মাঝামাঝি পর্যায়ে চলিত রীতি। আমরা একটু খেয়াল করি, 1801 থেকে 1900, 1900 থেকে আমাদের পরবর্তীতে 2000, বা যেটাকে 20 শতক বলা হয়। সো 20 শতকের মাঝামাঝি পর্যায়ে চলিত রীতি কোন রীতির জায়গা দখল করে? চলিত রীতি সাধুরীতির জায়গা দখল করে, রাইট? লেখ্য বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ কোনটি? লেখ্য বাংলা ভাষার, আমরা কিন্তু খেয়াল করছি লেখ্য ভাষা, বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করি। ওকে, আনসারটা খুব দ্রুত আমাকে দিয়ে দাও কমেন্ট সেকশনে, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? ওকে, অলরেডি আনসার দিয়ে দিয়েছো, এইটা হচ্ছে 89 নাম্বার কোয়েশ্চেন। 89 ঐশী অ্যান্সার করেছে সি। আশরাফ বর্ণ অ্যান্সার করেছে 89 সি। ঐশী 2বার অ্যান্সার করেছে সি। বাকিরা ডি অ্যান্সার করছে কেউ কেউ। সাবিহা সি উত্তর করেছে, এদিকে আমি দেখতে পাচ্ছি আবির সি উত্তর করেছে। ওকে, আচ্ছা দেখা যাক আসলে উত্তরটা কি। লেখ্য বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ, তাই না? সেটা হচ্ছে প্রমিত রীতি। সর্বজন গ্রাহ্য লিখিত রূপ হচ্ছে প্রমিত রূপ, বা যেটাকে আদর্শ বলে ধরা হয়। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? আদি নিদর্শন কোনটা? চর্যাপদ। খুবই ইজি, বাংলা ভাষার প্রথম যে গ্রন্থটা পাওয়া যায় সেটা হচ্ছে চর্যাপদ, এবং সেটাই হচ্ছে আমাদের লিখিত ভাষার বা রিটেন একটা ডকুমেন্ট হিসেবে বাংলা ভাষায় সর্বপ্রথম যেটা পাওয়া গিয়েছে যে নিদর্শনটা, সেটা হচ্ছে চর্যাপদ। সেটা হচ্ছে নেপালের রাজগ্রন্থাগার থেকে সংরক্ষিত হয়েছে। কোন যুগের ভাষার নিদর্শন বাংলা গদ্য? কোন যুগের? আধুনিক যুগ, অন্ধকার যুগ, মধ্যযুগ, নাকি প্রাচীন যুগ? বাংলা ভাষার যে যুগ বিভাগটা রয়েছে সেই যুগ বিভাগে 650 থেকে পরবর্তীতে 1200 পর্যন্ত। 1200 পর্যন্ত কি ধরা হয়? 650 থেকে 1200 পর্যন্ত প্রাচীন যুগ, 1201 থেকে 1350 পর্যন্ত অন্ধকার যুগ গণ্য করা হয়। তার 1350 থেকে পরবর্তীতে 1800, অলরাইট, 1800 পর্যন্ত থেকে আমাদের কি ধরা হয়? মধ্যযুগ ধরা হয়। এবং 1800 থেকে পরবর্তী সময়টা অর্থাৎ বর্তমান পর্যন্ত এটা আধুনিক যুগ বলে গণ্য করা হয়। সো এইটাই হচ্ছে বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ। সো আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, কোন যুগের ভাষার নিদর্শন হচ্ছে গদ্য? অবশ্যই আধুনিক যুগ, কারণ এটা আমি কি বললাম 19 শতকের শুরুর দিকে, মানে অবশ্যই 1800 সালের পরে এটা লেখা শুরু হয়েছিল। নিচের কোনটি সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য নয়? ক্রিয়াপদের দীর্ঘরূপ, সর্বনামে হ বর্ণযুক্ত। আমি যদি বলি তাহার, আমি যদি বলি যাহা, আমি যদি বলি কেহ, তিনটা জিনিস আমরা একটু খেয়াল করি। এই তিনটা জিনিসে, তিনটা তো সর্বনাম, রাইট? সর্বনাম কি? এটা তো আমরা বুঝছি, সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়। সো আমি বললাম রহিমের, তারপরে ব্যবহার করলাম কি? তাহার, যাহা, কেহ, প্রত্যেকটাই হ ব্যবহার করেছি। এটা কি? সাধু ভাষার। এইটাকে যদি আমরা চলিত ভাষায় কনভার্ট করি তাহলে কি হয়? তাহার থেকে হয়ে যাবে তার, যাহা থেকে হয়ে যাবে যার, কেহ থেকে হয়ে যাবে কেউ। তাহলে হ এটা কোন রীতিতে থাকলো? এটা কি সাধু রীতিতে থাকলো না চলিত রীতিতে থাকলো? সাধু রীতিতে। প্রশ্নটা হচ্ছে নয় কোনটি? ক্রিয়াপদের দীর্ঘরূপিত ব্যবহৃত হয় সাধু ভাষায়, তৎসম শব্দবহুল। সাধু ভাষা তৎসম শব্দবহুল, তাহলে চলিত ভাষা কি? চলিত ভাষা তদ্ভব শব্দবহুল।
ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ। যেমন একটা জিনিস বলে রাখি, ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ আমি যদি বলি আমি করিব, আমি যদি বলি আমি পড়িব বা আমি পড়িয়াছি, এইটা হচ্ছে সাধুরীতির রূপ। এইটাকে যদি আমি চরিততে কনভার্ট করি তাহলে হয় করব, আমি পড়েছি। সো এই যে দীর্ঘতম রূপ কোনটা? দীর্ঘ রূপ হচ্ছে সাধুরীতির বৈশিষ্ট্য। সংক্ষিপ্ত রূপ হচ্ছে চলিত রীতির বৈশিষ্ট্য। সো এই দুইটা জিনিস যদি তোমাদের মাথায় থাকে তাহলে কিন্তু কি হবে না, সাধুরীতি চলিত রীতি এদের পার্থক্যটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। ক্রিয়া, সর্বনাম এবং অনুষঙ্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় কোন রীতিতে? সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় কোনটিতে? আমরা পড়লাম চলিত রীতি। শিশুর প্রমিত রীতি শেখার প্রধান মাধ্যম। শিশুর প্রমিত রীতি শেখার প্রধান মাধ্যম। আমরা একটা বিষয় খেয়াল রাখি, একটা বাচ্চা যখন তার মায়ের কাছ থেকে প্রথম মাতৃভাষাটা শেখে, মা তো সবসময় প্রমিত ভাষায় কথা বলে না, রাইট? মা কি সবসময় প্রমিত ভাষায় কথা বলে না? মা তো আঞ্চলিক ভাষায় কথা বলে। তাহলে সে কোথা থেকে শেখে? পাঠ্যপুস্তক থেকে শেখে। মা যে চাকমা মা রয়েছে, চাকমা মা তো তার সন্তানের সঙ্গে চাকমা ভাষাতেই কথা বলবে, তার নিজস্ব আঞ্চলিক ভাষা বা উপভাষা যেটা রয়েছে সেই ভাষায় কথা বলবে। তাহলে মায়ের মুখের ভাষা থেকে আমরা অবশ্যই শিখি না, বিভিন্ন ভাষার বই থেকে আমরা শিখি না, বিভিন্ন উপভাষা মানে যে আঞ্চলিক ভাষা। তাহলে প্রমিত রীতি শেখার প্রধান মাধ্যম যেটা, সেটা হচ্ছে পাঠ্যপুস্তক থেকেই আমাদের লিখতে হয়। এবং পাঠ্যপুস্তকটাই কিন্তু আমাদের হচ্ছে কি, এই যে প্রমিত ভাষা শেখার একমাত্র এবং সবথেকে আদর্শ মাধ্যম। অলরাইট, আমরা পরের প্রশ্নে চলে যাব। কিসের ভেদে ভাষার পার্থক্য এবং পরিবর্তন ঘটে? একটু আগে একটা লাইন বলেছিলাম যে এই লাইনটা অবশ্যই আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। দেশ, কাল এবং পরিবেশ ভেদে দেশ হিসেবে পরিবর্তন ঘটে। কাল, আপনি যদি অনেক যুগ আগে বা এই যে আমাদের গদ্য রীতি ছিল, তার আগে কি ছিল, কাব্য রীতি ছিল, এই রীতিগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। কাল মানে কি? সময়। আর পরিবেশ ভেদে এক এক অঞ্চল ভেদেও এটার কি হয়ে থাকে, পার্থক্য হয়ে থাকে। অলরাইট, সো দেশ, কাল এবং পরিবেশ ভেদে, কাল ও দেশ ভেদে, পরিবেশ ও অঞ্চল ভেদে, কাল ও স্থান ভেদে, সবগুলো ইনক্লুডেড, বাট ডি হচ্ছে অল ইন ওয়ান। এরপরে দেখি ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? ব্যাকরণ অনুসরণ করে চলে কি চলিত, আঞ্চলিক, সাধু নাকি প্রাকৃত? প্রাকৃত মানে প্রাকৃত ভাষা আমরা কোথায় জানি পড়লাম? ওই যে যখন ভাষার বিবর্তনের রূপটা দেখেছিলাম। সো প্রাকৃত ভাষা অপশন থেকে একদম নাই করে দিচ্ছি, একদম 1 নম্বরে। আচ্ছা, চলিত না, চলিত ভাষা তো মানুষের মুখের সাথে সাথে পরিবর্তিত হয়। চলিত ভাষা হচ্ছে মানুষের মুখের ভাষা। আঞ্চলিক ভাষা, এটা তো আসলেই আঞ্চলিকতা যুক্ত। তাহলে সাধু ভাষা, সাধু ভাষা কি? ব্যাকরণের কঠোর নিয়ম মেনে চলে। সাধু ভাষা ব্যাকরণের কঠোর নিয়ম মেনে চলে। উত্তরটা হচ্ছে সাধু ভাষা। বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কি বলে? সাধু ভাষা, মিশ্র ভাষা, আদর্শ চলিত ভাষা, আঞ্চলিক ভাষা। এটা হচ্ছে আদর্শ চলিত ভাষার একদম ডিরেক্ট সংজ্ঞা। আমরা সেটা বলে রাখি, দেখি বিভিন্ন অঞ্চলে উপভাষার কথ্যরীতি সমন্বয়ে, অর্থাৎ ভাগীরথী নদীর তীরবর্তী অঞ্চলে যে শিক্ষিত জনগোষ্ঠী ছিল তারা হচ্ছে যেই আদর্শ স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট সেট করে দিয়েছে, সেটাই হচ্ছে আমরা এখনো পর্যন্ত পাঠ্যপুস্তকে ব্যবহার করি। আমাদের সংবাদপত্র যখন দেখি, সংবাদপত্রে লেখা থাকে, কেউ যখন একটা সংবাদ মাধ্যমে সংবাদ পাঠ করছে তখন আমরা সেটা পড়তে দেখি। শিক্ষক যখন কোনো একটা জিনিস ডেলিভার করছেন তখন যেই ভাষায় কথা বলছেন, এই যে তোমরা যেমন বিভিন্ন জায়গার মানুষ রয়েছে, এটা হচ্ছে একটা কি, আদর্শ চলিত ভাষা। বাংলা ভাষার রীতি কয়টি? শুরুতে একদম শুরুতে পড়েছিলাম, বাংলা ভাষার রীতি 2টি, সব ভাষার মতোই। বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি? 2টি না 3টি? কনফিউশনের জায়গা থাকলে অবশ্যই প্রশ্ন করবে, আমি কমেন্ট সেকশনে কিন্তু সবসময় দেখছি। অ্যান্ড একটা বিষয় তোমাদেরকে বারবার বলে রাখছি, সেইটা হচ্ছে আজকের যে গোটা পিডিএফটা আমি তোমাদের জন্য অ্যাড করেছি, সবগুলো প্রশ্ন অবশ্যই তোমাদের একবার করে প্র্যাকটিস করা দরকার। আর পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই যে ফর্মটা দেওয়া হয়েছে, সেই ফর্মে দেওয়া মানে ফর্মের লিঙ্কটা দেওয়া হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এনরোল করে ফেলো এখনই এই এসএসসি 25 বাংলা দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সে। অলরাইট, আচ্ছা,
লেখ্য ভাষার রীতি কয়টি? লেখ্য ভাষার রীতি 3টি। প্রথমটা মনে আছে তো, প্রমিত রীতি। দ্বিতীয়টা হচ্ছে কি রীতি? সাধু রীতি। 3 নাম্বারটা হচ্ছে কাব্য রীতি। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? গুরুগম্ভীর, অবদ্ধ, গুরুচণ্ডালী নাকি দুর্বোধ্য? গুরুচণ্ডালী এই টার্মটা নিয়ে আমি একটু ক্লিয়ার করি আপনাদের জন্য। গুরুচণ্ডালী হচ্ছে যেখানে সাধু এবং চলিত এই দুইটা জিনিসের মিশ্রণ ঘটে, সেইটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ বলা হয়। যেমন আমি যদি বলি শবপোড়া, শবপোড়া, শব মানে কি? শব মানে হচ্ছে মৃতদেহ, শব মানে হচ্ছে মৃতদেহ, বা এটাকে মরা বলা হয় চলিত ভাষায়। আমি যদি বলি মরা পোড়া, তাহলে কিন্তু এটা ঠিক আছে, কারণ এটাই কিন্তু চলিত এবং সাধুর মধ্যে কোনো মিশ্রণ ঘটে নাই। কিন্তু আমি যখন বলছি শবপোড়া, পোড়ার চলিত রূপ হচ্ছে দাহ, আমি যখন শবদাহ বলছি সাধুর পাশে সাধু, মরা পোড়া বলছি চলিতর পাশে চলিত। এই দুইটা কোনো দোষে দুষ্ট না। কিন্তু আমি যখন বলছি শবপোড়া, এটা সাধু, একটা নিলাম সাধুর থেকে, আরেকটা নিলাম চলিতর থেকে। এইরকম সাধু এবং চলিতের পরস্পরের যে মিশ্রণ ঘটে, যে একই সাথে যদি সাধু এবং চলিতের মিশ্রণ ঘটে এবং এটা হচ্ছে একটা দোষে দুষ্ট, সেই দোষটার নাম হচ্ছে গুরুচণ্ডালী দোষ। আচ্ছা, সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? আমাদের প্রশ্ন ছিল গুরুগম্ভীর, অবদ্ধ। দুইটা জিনিস মনে রাখবে, একটা হচ্ছে অবদ্ধ, আরেকটা জিনিস হচ্ছে দুর্বোধ্য। অবদ্ধ, আরেকটা জিনিস হচ্ছে দুর্বোধ্য। অ মানে হচ্ছে না, তার মানে অবদ্ধ মানে বোধ। বোধ মানে কি? বোধ করা বা জিনিসটাকে বোঝা। সো অবদ্ধ মানে হচ্ছে একদম বোঝা যাবে না যেটা। আর দুর্বোধ্য মানে, দুর্জয় মানে কি? যা কষ্ট করে জয় করা যায়। সো দুর্বোধ্য মানে হচ্ছে একটু কষ্ট করে যেটা বোধ করা যায় বা বোঝা যায়। সো একটু কষ্ট করে বোঝা যায়। সাধু ভাষা একটু কষ্ট করে হলেও বোঝা যায়, এটা কিন্তু একেবারে বোঝা যায় না এরকম না। তাহলে সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? গুরুগম্ভীর এবং দুর্বোধ্য। ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? চলতি, আঞ্চলিক, সাধু নাকি প্রাকৃত? কোনটি আমাদের উত্তর হবে? ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? আমরা অলরেডি কিন্তু কয়েকবার দেখেছি, এটি হচ্ছে সাধু রূপ। সো আমরা যেহেতু আমাদের সময় কম, আমরা এই পর্যন্ত এমসিকিউটা কিভাবে পড়তে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সো এখন তোমাদের কাজ হচ্ছে আমাদের এই পিডিএফটা নেওয়া এবং পিডিএফ নিয়ে সবগুলো এমসিকিউ নিজের মতো করে প্র্যাকটিস করা, নিজের মতো করে জিনিসটার দিকে আরেকবার চোখ বুলিয়ে নেওয়া এবং ঝালিয়ে নেওয়া। টেক্সট বুকটা একবার পড়া, টেক্সট বুকের পাশাপাশি এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করা, যাতে করে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একদম রিয়েল ফিল্ডে আমাকে যেভাবে যুদ্ধ করতে হবে ওই পরিবেশটার মতো নিজেকে কি করতে পারি? অ্যাডাপ্ট করতে পারি ঠিক মতো। ওকে, সো আমরা এখন চলে যাব আমাদের চতুর্থ পরিচ্ছেদ। চতুর্থ পরিচ্ছেদের নাম হচ্ছে আমাদের বাকযন্ত্র। বাকযন্ত্র। সো বাকযন্ত্রের বিষয়টা কিন্তু একটু কঠিন। তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, সেইটা হচ্ছে আমাদের এই যে নাক থেকে আমাদের ফুসফুস পর্যন্ত গোটাটাই বাকযন্ত্র। আমরা যখন কথা বলছি এই গোটা অংশটা দিয়েই কথা বলছি। এর মধ্যে কোন কোন বিষয় রয়েছে? নাক রয়েছে, দাঁত রয়েছে, জিহ্বা রয়েছে, রাইট? আমরা কি কান দিয়ে কোনো শব্দ উচ্চারণ করি? কান দিয়ে কোনো শব্দ উচ্চারণ করি? শব্দ উচ্চারণ করি না। তার মানে কান কি আমাদের বাকযন্ত্রের অংশ? অংশ না। সো একটা বিষয় মনে রাখো, যেই অর্গানগুলো বা যেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাধ্যমে আমরা ধ্বনি উৎপন্ন করে থাকি সেইগুলো হচ্ছে আমাদের বাকযন্ত্র। আমরা বুঝতে পেরেছি বিষয়টা? ওকে, সবাই বুঝতে পেরেছে। সামিয়া আমাকে একটা প্রশ্ন করেছে, ভাইয়া পিডিএফ কিভাবে নিব? তোমাদের প্রত্যেকের জন্য, আচ্ছা সামিয়ার মতো যাদের এই প্রশ্নটা রয়েছে তাদের জন্য বলে রাখি, আমাদের এই যে এসএসসি ক্র্যাশ কোর্স রয়েছে, এই কোর্সে এনরোল করলে তুমি কিন্তু তোমার পিডিএফটা পেয়ে যাবে। এখন কথা হচ্ছে এনরোল করবো কিভাবে? তার জন্য তোমাদেরকে আমাদের এই যে 10ms এর যেই লিঙ্কটা তোমাদেরকে দেওয়া হয়েছে কমেন্ট সেকশনে, এই কোর্সে এনরোল করার জন্য, সেই লিঙ্কে ক্লিক করে তুমি এনরোল করার পরে পিডিএফটি পেয়ে যাবে, রাইট? পিডিএফ করার জন্য সবার আগে যে কাজটা করতে হবে, ফর্মটি ফিল আপ করে আমাদের এই কোর্সে এনরোল করতে হবে।
ওকে, কোনটি বাকযন্ত্র? পাকস্থলী, ফুসফুস, পিত্তকোষ নাকি যকৃত? পিত্তকোষ না, যকৃত না, পাকস্থলী না। ফুসফুসের সাহায্যেই আমরা কি করে থাকি? আমি বললাম ফুসফুস থেকেই বাতাসটা আসে, যেই বাতাসটা পরবর্তীতে ধ্বনির সৃষ্টি করে। ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয়? ধ্বনি বাকযন্ত্রের দ্বারা সৃষ্টি হয়। মূলত কিসের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়? শ্বাসত্যাগের মাধ্যমে, শ্বাস গ্রহণের মাধ্যমে, ফুসফুসের মাধ্যমে, আলজিভের মাধ্যমে। শ্বাস ত্যাগের মাধ্যমে। আশরাফ উদ্দিন লিখেছে ভাইয়া পিডিএফ পেয়ে গিয়েছি। অনেক শুভেচ্ছা তোমার জন্য। পিডিএফ যখন পেয়ে গিয়েছো, আশরাফের মতো যারা যারা পিডিএফ পেতে চাও তারা সবাই সেম ভাবে যে কাজের কথা বললাম এখনই করে ফেলো, যাতে আর দেরি না হয়। ওকে, সো কিসের মাধ্যমে? শ্বাস ত্যাগের মাধ্যমে। ফুসফুসের থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? নাসারন্ধ্র, মুখবিবর, তালু, ক ও খ উভয়। 117 অ্যান্সার দিয়েছে, আমরা 118 নম্বর প্রশ্নে রয়েছি, এখনো পর্যন্ত কেউ অ্যান্সারটা করতে পারেনি। সো দেখি কে সবার আগে উত্তরটা করে। সে যদি আমাকে একটা প্রশ্ন করেছে, ভাইয়া বাংলার কি কোনো কোর্স রয়েছে? ইয়েস, আমরা কিন্তু এখন বাংলার যে কোর্সটা রয়েছে সেই কোর্সটারই প্রথম ক্লাস করছি। এই ক্লাসের মতো আরও 10টা ক্লাসের মধ্য দিয়ে আমরা কিভাবে তোমার এমসিকিউ এর যেই 30 নম্বর রয়েছে সেই 30 নম্বর নিশ্চিত করতে হবে সেইটা ইনশিওর করব। সো ইনশিওর করতে হলে এই যে পিডিএফ ক্লাস লাইট পেতে এই ফর্মটি এখনই পূরণ করে ফেলো। লেখা যেই লিঙ্কটি দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমার যেই পার্টিকুলার্সগুলো সেখানে রয়েছে সেটা ফিল আপ করে ফেলো, অ্যান্ড দেন তুমি তোমার পিডিএফটি পেয়ে যাবে। ওকে, আমি দেখতে পাচ্ছি আবির উত্তর দিয়েছে এ, গোলাম উত্তর দিয়েছে এ, ফাহমিদা উত্তর দিয়েছে ডি, কিন্তু কয় নাম্বারের ডি? আমি এদিকে দেখতে পাচ্ছি শাহিদা উত্তর দিয়েছে 118 ঘ। আচ্ছা, 118 নাম্বার রয়েছে, আমরা 118 ঘ। 118 এ উত্তর দিয়েছে হালিমা, ঐশী দিয়েছে ডি। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি ফুসফুসের থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? তালু বলতে আমরা বুঝি তো আসলে আমাদের জিহ্বার উপরে, এই যে উপরের অংশটা যেটা রয়েছে, আমরা যদি হা করি আমাদের উপরে তালব্য বর্ণ কোনগুলো? চ। চ বলতে জিহ্বা যেই জায়গাটায় বাড়ি খায় সেটাই হচ্ছে আমাদের তালু। অলরাইট, আমাদের অগ্রতালু, সেটা অগ্রতালুর মধ্যেও আবার শ্রেণীবিভাগ রয়েছে। যাই হোক, আমরা তালুর মাধ্যমে তাহলে কি করি না, ওই দিক দিয়ে তো বাতাসটা বের হয়ে আসে না, বাতাসটা বের হয় মুখ বিবর দিয়ে এবং নাসারন্ধ্র দিয়ে। অর্থাৎ আমরা নাক দিয়ে অনেক সময় গুনগুন করে গান তো গাই, রাইট? তার মানে কি করতে পারি, আমরা নাসারন্ধ্র থেকেও আমাদের কি হয়, বাতাস, ফুসফুস থেকে বাতাস বের হয়। স্বরযন্ত্রের অবস্থান, স্বরযন্ত্রের অবস্থান শ্বাসনালীর নিচের অংশ, শ্বাসনালীর উপরের অংশ, শ্বাসনালীর মধ্যাংশে নাকি শ্বাসনালীতে? স্বরযন্ত্রের অবস্থান আমাদের যে শ্বাসনালী, শ্বাসনালীর এই যে আমাদের স্বরযন্ত্র। স্বরযন্ত্র বললে স্বরযন্ত্রের কিন্তু আরেকটা বানান রয়েছে, এই যে এই স্বরযন্ত্র, নাকি সেই স্বরযন্ত্র কিন্তু না, এই স্বর হচ্ছে ধ্বনি, স্বরযন্ত্র। অলরাইট, স্বরযন্ত্র, স্বর মানে হচ্ছে ধ্বনি, এই যে এই স্বর, এই স্বর মানে হচ্ছে ধ্বনি। তো স্বরযন্ত্রের অবস্থান শ্বাসনালীর উপরের অংশে। মুখ গহ্বরের কোন অংশে জীবের অবস্থান? মুখ গহ্বরের কোন অংশে জীবের অবস্থান? উপরের, মাঝখানের, নিচের নাকি সামনে? আমরা যদি একটু খেয়াল করি, নিচের অংশে। মুখ গহ্বরের উপরে নাকি নিচে? উপরে তালু এবং নিচে কি? উপরে কি? উপরের অংশে তালু এবং নিচের অংশ কি? জিহ্বা। আমরা যে জিভ বলে থাকি সেটা হচ্ছে জিহ্বা। দুইটাই সিমিলার ওয়ার্ড বা সমার্থক শব্দ, তবে একটা বিষয়, জিহ্বা যেটা রয়েছে এটার উচ্চারণ কিন্তু জিহ্বা, রাইট? বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সব থেকে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? দাঁত, মুখ গহ্বর, জিভ নাকি শ্বাসনালী? বাকযন্ত্রের মধ্যে সব থেকে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? ওকে, আমি আনসারটা দেখছি, আমাদের এটা হচ্ছে 121 নাম্বার। 121 নাম্বার, দেখি কে সবার আগে উত্তর দেয়। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে বি অ্যান্সার করছে।
ফেসবুকে দেখছি আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছে এবং তারা বি সি অ্যান্সার করে যাচ্ছে, কিন্তু সেটা কোন নাম্বারের আমি কিন্তু এটা বুঝতে পারছি না। তোমাদেরকে শুরুতেই কিন্তু বলেছিলাম যে কোন নাম্বার, কয় নাম্বার, সেইটা যদি তুমি একবার লিখো এবং তার পাশে তার অ্যান্সারটা দাও, যে 121, 121-এর আমার অ্যান্সার মনে হচ্ছে ABC, এইটা। সো আমি সেইটা এখানে দিয়ে দিলাম। অলরাইট, সো এইভাবে যদি দাও তাহলে কোন নাম্বারের উত্তর এটাও আমি বুঝতে পারবো। ওকে, কারো যে কোনো কোয়ারি থাকলে তুমি কিন্তু আমাকে এখনই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। 121-এর সি অ্যান্সার করছে অনেকে, যে বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ হচ্ছে সি, জিভ। আমরা দেখি অনেকে অ্যান্সার করছে এ, আবার অনেকে অ্যান্সার করছে সি। আমাদের সঠিক উত্তরটা কি? আচ্ছা, বাকযন্ত্রের মধ্যে যেই সকল অঙ্গাণুগুলো পড়ে আমি সবগুলো একবার করে রিভিউ করি আপনাদের জন্য। সেটা হচ্ছে আমাদের নাক, তারপরে হচ্ছে দাঁত, তারপরে হচ্ছে জিহ্বা, তারপরে হচ্ছে স্বরযন্ত্র, শ্বাসনালী এবং কি আমাদের ফুসফুস। তার মধ্যে রয়েছে তালু রয়েছে আমাদের, তারপরে আবার মূর্ধন্যও রয়েছে। আমরা যখন ব্যঞ্জন বর্ণ পড়ব, ব্যঞ্জন বর্ণ পড়ার সময় আমাদের এইগুলোর সাথে আরেকটু পরিচিত হবে। যেমন ক বর্গ, বাকযন্ত্রের মধ্যে সব থেকে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ হচ্ছে জিভ। যেমন ক বর্গ হচ্ছে কি? কণ্ঠ থেকে উৎপন্ন হয়। কণ্ঠ মানে বেসিক্যালি এই যে স্বরযন্ত্র, এইটাকে বোঝানো হচ্ছে। এরপরে হচ্ছে আমাদের চ বর্গ যেটা রয়েছে সেটা হচ্ছে তালব্য বর্ণ। এরপরে হচ্ছে ট বর্গ যেটা রয়েছে সেটা হচ্ছে মূর্ধন্য বর্গ। এবং ত বর্গ, সবার শেষে হচ্ছে প বর্গ। সো ত দিয়ে হচ্ছে দন্ত বর্গ এবং প দিয়ে হচ্ছে ওষ্ঠ বর্গ। সো এই প্রত্যেকটাই কিন্তু আমাদের বাকযন্ত্র, রাইট? এক একটা প্রত্যঙ্গ এক একটা বর্ণকে উচ্চারণে সব থেকে বেশি প্রভাব রাখছে। যেমন কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। অলরাইট, ওকে। অলরাইট, অনেকের উত্তর আমি পেয়ে গিয়েছি এবং কমেন্ট সেকশনে কারো যদি যে কোনো প্রবলেম থেকে থাকে আমাদের কোর্স রিলেটেড অথবা আমাদের বাংলা এসএসসির এক্সাম নিয়েও যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে সেটাও তোমরা এখানে জানিয়ে দিতে পারো এখনই কমেন্ট সেকশনে, যাতে করে আমাদের ইনস্ট্যান্টলি প্রবলেমটা সলভ হয়ে যায়, আমাদের যাতে এর জন্য ওয়েট করতে না হয়। অলরাইট, আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাব। মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? আমি অলরেডি এটা কিন্তু তোমাদেরকে বলেছি। তালব্য বর্ণ কোনগুলি? তালু, অগ্রতালু থেকে উৎপন্ন যে শব্দ বর্ণগুলো রয়েছে সেগুলো হচ্ছে তালব্য বর্ণ। এখন তালব্য বর্ণ কোনগুলো আমি তোমাদেরকে বলেছি যে চ, ছ, জ, ঝ, ঞ। এই প্রত্যেকটা বর্ণ বা এই প্রত্যেকটা ধ্বনি উচ্চারণ করতে আমাদের জিহ্বা যেই জায়গাটায় টাচ করছে সেটাই হচ্ছে আমাদের তালু। অলরাইট, আশরাফুদ্দিন প্রশ্ন করেছে, ভাই আজকে আর কয়টা পরিচ্ছেদ রয়েছে? আজকে আমাদের এটাই লাস্ট পরিচ্ছেদ, এটাই হচ্ছে শেষ পরিচ্ছেদ। অলরাইট, তোমাদের জন্য আমার কমেন্ট সেকশনে আরেকবার রয়েছে যেই লিঙ্কটা তোমাদেরকে দেওয়ার কথা ছিল সেই লিঙ্কটা। অলরাইট, যেই লিঙ্কটাতে তোমরা এনরোল করার পরে তোমরা পেয়ে যাবে আমাদের এই কোর্সটাতে যা ম্যাটেরিয়াল রয়েছে সমস্ত ম্যাটেরিয়াল একদম নিজের হাতের মুঠোয়। আচ্ছা, আমরা একটু আনসার করি, দেখি কে কি আনসার করছে। আমি দেখতে পাচ্ছি 122, এটা 122 নাম্বারের সি অ্যান্সার করেছে কাজী নাবিলা নওশিন।
গোলাম মুর্শেদ আবির, সে একদম শুরু থেকে আমাদের ক্লাসে ছিল, সে সি অ্যান্সার করেছে। কাকুলি আশরাফ, সে হচ্ছে সি অ্যান্সার করেছে। ইউটিউবে অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তারা লিখেছে 122-এর সি। সাবিহা, সে সি উত্তর করেছে। হালিমা সি উত্তর করেছে। জাকির হোসেন উত্তর করেছে 122 সি। জয়াদে উত্তর করেছে 122-এর সি। কৌশিক আহমেদ আমাদের রিপ্লাই করে দিয়েছে, ভাইয়া পিডিএফ পাইছি। এক্স্যাক্টলি, তোমরা যদি কোর্সে এনরোল করে ফেলো, শুধু আজকের পিডিএফ না, আমরা তোমাদের জন্য আরও 10টা ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করেছি। যেই 10টা লাইভ ক্লাসে আমরা তোমাদেরকে এই আজকে যেরকম বিষয়গুলো পড়াচ্ছি সেইভাবে একইভাবে তোমাদেরকে কি করব, গাইড করব প্রত্যেকটা বিষয় নিয়ে। বাংলা শব্দটা, বাংলা টপিকটার কথা শুনলেই, মানে সাবজেক্টটার কথা শুনলেই আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভয়ের অনুভূতি হয় সবার মধ্যে, যে বাংলা বিষয়টাকে আমরা সবসময় কীভাবে দেখি। এটা হচ্ছে একটা টেক্সট বুক, যে টেক্সট বুকে আমাদের হচ্ছে অনুচ্ছেদের পর অনুচ্ছেদ রয়েছে, যে অনুচ্ছেদগুলো আমাদেরকে পড়তে হয়, অনেক শত শত ইনফরমেশন, যার কারণে এই ইনফরমেশনগুলো আমরা একসাথে মনে রাখতে পারি না। কিন্তু আমরা যখনই এই ইনফরমেশনগুলোকে নিজের মতো করে নোট করতে পারি এবং কিভাবে আমাদের পরীক্ষায় বসতে হবে, সেই পরীক্ষায় বসার জন্য প্রিপারেশন নেই, সেইটা করলে কিন্তু আমাদের কি হয়, আমাদের প্রত্যেকেরই জিনিসটা অনেক ইজি হয়ে যায়। যেরকম আজকে আমি একদম শুরু থেকে গোটা ক্লাসটা যদি আমি তোমাদের জন্য একটু রিভিউ করি, তাহলে দেখা যাবে একদম শুরু থেকে আমি তোমাদের যে চার্টগুলো দেখিয়েছি, টেকনিকগুলো দেখিয়েছি, তারপরে মনে করো যে হচ্ছে একটার সাথে আরেকটা ম্যাপ আঁকিয়ে দেখিয়েছি, যে এইটা এইভাবে মনে রাখতে হবে, কোনটা কামরূপী, কোনটা হচ্ছে পূর্বী। আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি বাংলাদেশের, এর আগে যেই প্রশ্নটা করেছিলাম, বাংলাদেশের উত্তর পশ্চিমাংশ, তাহলে বাংলাদেশের মানচিত্রটা তোমার মাথায় রয়েছে, উত্তর পশ্চিম, ওইখানে ওই যে রাজশাহীর মতো জায়গা মনে হয়, ওইটার আগে নাম ছিল হচ্ছে বরেন্দ্র। তাহলে উত্তর পশ্চিম অঞ্চলের উপভাষার নাম কি হবে? বরেন্দ্রী ভাষা। অলরাইট, চলো আবার আমরা কুইজ, একদম লাইভ কুইজে চলে যাই। মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? সামনে, পিছনে, উপরে নাকি নিচে? উত্তরটা হচ্ছে উপরে। নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে? আলজিভ নিচে নেমে এলে, জিভ তালুতে স্পর্শ করলে, ঠোঁটের ফাঁকা কম বেশি হলে, জিভ মূর্ধায় স্পর্শ করলে। নাসিক্য ধ্বনি তৈরি হয়, আমরা একটু খেয়াল করি, আলজিভ নিচে নেমে এলে, জিভ তালুতে স্পর্শ করলে, ঠোঁটের ফাঁকা কম বেশি হলে, নাকি জিভ মূর্ধায় স্পর্শ করলে। আমরা একটু খেয়াল করে দেখি, জিভ যদি তালুতে স্পর্শ করে তাহলে কোন ধ্বনি উৎপন্ন হয়? তালব্য ধ্বনি উৎপন্ন হয়। মিনারা লিখেছে, ভাই আমিও পিডিএফ পেয়েছি। তাহলে পড়ালেখা শুরু করে দাও এখন। খালেদ এসএইচ, সে উত্তর করেছে, একই প্রশ্ন সে বারবার করেছে, ভাইয়া এই কোর্স কি ফ্রি? ইয়েস, এই কোর্সটা তোমাদের জন্য একদম কমপ্লিটলি ফ্রি। তোমরা যাতে এই 10টা ক্লাসের মধ্য দিয়েই আমাদের যেই এসএসসির প্রিপারেশন রয়েছে, বাংলা দ্বিতীয় পত্রের 30টা মার্ক, সেই 30 মার্কের জন্য কমপ্লিটলি প্রিপেয়ার্ড হতে পারো। এখানে আমাদের 10টা ক্লাস রয়েছে এবং এই 10টা ফ্রি ক্লাসের মধ্য দিয়ে তুমি জানতে পারবে কিভাবে তোমার এমসিকিউগুলো আসবে, যেমনটা তোমরা আজকে জানতে পেরেছো। এবং একই সাথে তুমি জানতে পারবে যে আজকের এই যে এমসিকিউগুলো কোন প্যাটার্নে তৈরি হয়, কিভাবে একটা এমসিকিউ পড়লেই বাদবাকি 10টা এমসিকিউ এর জন্য প্রিপারেশন নেওয়া যায়, এই সব কিছু। ওকে, এরপরে দেখো, জিভ যদি তালুতে স্পর্শ করে তাহলে তালব্য। ঠোঁটের ফাঁকা কম বেশি হলে সেটা হচ্ছে কি? ঠোঁট ওষ্ঠধ্বনি তৈরি করে। জিভ মূর্ধায় স্পর্শ করলে, উত্তরটা আমরা দেখে নেই, আলজিভ নিচে নেমে এলে। আলজিভ যদি নিচে নেমে আসে তাহলে আমাদের এয়ার ফ্লো সেটা কোন দিক দিয়ে হয়? নাসিকারন্ধ্র, রাইট? নাক দিয়ে তখন বের হয়। আমি যখন ন বলছি, আমি যখন কি বলছি, ইও বলছি, উঙো বলছি, অলরাইট, আমি যখন ম বলছি, আমি যদি নাক বন্ধ করে আমরা কিন্তু কখনো ম বলতে পারবো না, অর্থাৎ এয়ার প্যাসেজটা আমাদের নাসারন্ধ্র দিয়ে হবে। অলরাইট, আচ্ছা, বুঝতে পেরেছি। শিমুল লিখেছে, ভাইয়া আমিও পিডিএফ পেয়েছি। জাকির হোসেন লিখেছে, 10ms is best. Exactly, we are always there for you. আচ্ছা,
আমরা পরের প্রশ্নটাতে চলে যাব। ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা হয়? আমরা কি মনে করতে পারছি? সংবৃত, বিবৃত, বুঝতে পারছি আমাদের টার্মগুলো একটু মাথায় আসছে, তাই না? তাহলে আমাদের উত্তরটা কি হবে আমরা যদি একটু মনে করার চেষ্টা করি। আমরা একটু খেয়াল করি যে এইখানে ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা হয়? অপশন এ রয়েছে 2টি, অপশন বি রয়েছে 3টি, অপশন সি রয়েছে 4টি, অপশন ডি রয়েছে 5টি। আমি দেখতে পাচ্ছি 124-এর 2 অ্যান্সার করেছে হালিমা খাতুন। আদ্রিতা কামরুন সে উত্তর করেছে বি। অনেকে সি উত্তর করেছে। অর্থাৎ এই প্রশ্নটা নিয়ে অনেকেই কম বেশি কনফিউজড রয়েছে। সো এখন দেখে নেওয়া যাক আমাদের এই প্রশ্নটা আসলে কি হবে। ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা হয়? স্বরধ্বনিকে 2টি ভাগে ভাগ করা হয়। আমি যখন ও বলছি, রাইট, আমি যখন ও বলছি একটা বিষয় খেয়াল রাখি, সেটা হচ্ছে আমি যখন ও আর একটা হচ্ছে অ, এই অ এর উচ্চারণ কিন্তু 2 রকমের হয়। একটা সংবৃত হতে পারে, আরেকটা হচ্ছে ও এর মতো হতে পারে বা বিবৃত হতে পারে। অলরাইট, ওকে। সো এর পরে চলে যাই আমরা। এরপরে হচ্ছে আমাদের ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে বাকযন্ত্রের কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? শুরুতে বলে রাখি, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি এই দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য হচ্ছে আমাদের স্বরধ্বনি কিন্তু কি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে, কিন্তু ব্যঞ্জনধ্বনি কিন্তু অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। এইটাই হচ্ছে এই দুইটা জিনিসের মূল পার্থক্য। যেমন তুমি যখন ক বলছো, কয়ের সঙ্গে একটা অ উচ্চারণ করতে হচ্ছে। তুমি যখন খ বলছো, খ খ তো উচ্চারণ করছো কণ্ঠ থেকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা অ এর উচ্চারণ করতে হচ্ছে, অর্থাৎ কি স্বরধ্বনির সাহায্য নিতে হচ্ছে। সেই কারণে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে বাকযন্ত্রের কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমাদের ওষ্ঠ। আমরা সবসময় দেখি যেটা এই যে সংবৃত বিবৃত এই দুইটা বিষয়ের মধ্যে একটা কি সাযুজ্য রয়েছে। 125-এর আমি দেখতে পাচ্ছি কাকলি আশরাফ 125-এর সি, নাবিলা নৌসিন 125-এর ডি, অলরাইট, আমেনা 125-এর সি অ্যান্সার করেছে। আচ্ছা, আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে বাকযন্ত্রের কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ওষ্ঠ। মুখ গহ্বরের পাশাপাশি কি দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন হয়? মুখ গহ্বরের পাশাপাশি কি দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন হয়? এইটা হচ্ছে আমাদের আজকের মতো শেষ কুইজ। এটা হচ্ছে আমাদের আজকের শেষ কুইজ, এবং এই কুইজটার পরেই আমাদের আজকের গোটা জিনিসটা আমি আবারও সাম আপ করবো তোমাদের জন্য। আজকে গোটা 4টা চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট কী ছিল, তার আগে এই প্রশ্নটার একদম সঠিক অ্যান্সার দিতে হবে আমাদেরকে। ওকে, আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, দেখি কে সঠিক উত্তরটা দিতে পারে। নাসিক্য বর্ণ। সো নাসিক্য বর্ণ বাতাস কি নাসারন্ধ্রের সাহায্যে, নাসারন্ধ্র দিয়ে তারপরে বাতাসটা প্রবাহিত হয়। তাহলে মুখ গহ্বরের পাশাপাশি নাসিকা বা নাক দিয়েও কিন্তু বাতাসটা কি হয়, বের হয় এবং ধ্বনির উৎপন্ন হয়। ফাইনালি সবার জন্য তো অনেক অনেক ধন্যবাদ থাকবেই। তবে তার আগে বলে রাখি, আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা তুমি নিজে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, এবং আমাদের সাথে সাথে তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দাও, এবং এই পোস্টটি শেয়ার করে দাও। এবং একই সাথে আজকের কোর্সের যে লিঙ্কটা তোমাদেরকে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে একটা ক্লিক করে এখনই ভর্তি হয়ে যাও আমাদের এই এসএসসি 25 বাংলা দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সে। এই ক্র্যাশ কোর্সের আজকে এটা ছিল প্রথম কোর্স, এবং একই রকম তোমরা কিন্তু আরও 9টা ক্লাস সামনে রয়েছে। সো তোমার যেই বন্ধু আজকের ক্লাসটা মিস করেছে, সে যাতে পরবর্তী 9টা ক্লাস মিস না করে, 9টা ক্লাস যাতে প্রপারলি টেক পার্ট করতে পারে, এবং তোমাদের মতো একই সাথে আজকের এই ক্লাসটার মতো বাকি যেই টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো একসাথে শেষ করে ফেলতে পারে। ফাইনালি আমি বলতে চাই যে ভাষা এবং বাংলা ভাষা, তারপরে পড়লাম কি আমরা, বাংলা ব্যাকরণ,
ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, পদক্রম সব কিছু মাথায় এখন গুলিয়ে যাবে না। সব কিছু কী হবে? মারিনা লিখেছে আমার ফ্রেন্ড রিকমেন্ড করেছে এই ক্লাসটা। এক্স্যাক্টলি তোমার ফ্রেন্ড যেরকম রিকমেন্ড করেছে ঠিক একইভাবে তুমি তোমার আরেকজন ফ্রেন্ডকে রিকমেন্ড করে দাও এবং ফ্রেন্ড সার্কেলের সবাইকে নিয়ে একসাথে জয়েন করো আমাদের ক্লাসটাতে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। টিল দেন স্টে ওয়েল, স্টে হ্যাপি। সবার জন্য শুভকামনা। এসএসসির বাংলা ভয় আমরা করব জয়। থ্যাংক ইউ।